So I'm sharing of it. Share. কাইন্ডলি একটু আমাকে জানান তো আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা পরিষ্কার? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন এবং কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো যেহেতু শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন পরিষ্কার দেখতে পাচ্ছেন, আজকে দেখেন আমরা একটা কথা কিন্তু সবাই আমরা শুনেছি ছোটবেলায়। এই যে ঘানে অর্ধভোজন, এই বাক্যটা কি কেউ শুনেছেন? ঘানে অর্ধভোজন, এটাকে এক এক জায়গায় একরকম করে বলে, মানে কথাটা এরকমই ছিল। অনেকে শুনেছেন না ভাই? মানে আপনি কোনো একটা খাবারের যদি একটা সুস্বাদু খাবারের যদি একটা কি পান, সুগন্ধটা পান, আপনার মনে হবে কি আপনার খাবার অর্ধেক ওখানে খেয়ে ফেলেছেন। এরকম একটা কথা কিন্তু বাংলার প্রচলিত আছে। তো আজকের ক্লাসের মূল এসেন্সটা কিন্তু এই জিনিসটা। যে আপনি যদি আগে একটা পরিকল্পনা করে ফেলতে পারেন, আপনি যদি ম্যাপিং করে ফেলতে পারেন যে কি লিখবেন, আপনার লেখা কিন্তু ওখানে অর্ধেক হয়ে গেছে। বিশ্বাস করেন না করেন, পরেরটা দেখবেন যে কি ওই আপনার রেসিডুয়াল নলেজ বলে একটা জিনিস আছে। রেসিডুয়াল নলেজ বলতে এই যে আপনারা ধরেন এতদিন ধরে যে পড়তেছেন, বিভিন্ন কিছু পেপার পড়ছেন, ডেইলি টাস্ক করছেন, বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করছেন, বিভিন্ন আর্টিকেল ঘাটাঘাটি করছেন, বা আপনাদের কাছে যে দু একটা বই আছে, বই টুকটাক পড়ছেন, এরকম প্রতিদিন বিভিন্ন বিভিন্ন যদিগুলো বিচ্ছিন্ন ডিসক্রিট আকারের, কিন্তু স্টিল আপনারা পড়ছেন। তো এত কিছু পড়ার পরে অনেক কিছু পড়বেন, অনেক টপিক আপনার মাথায় হয়তো কি ঢুকতেছে, কিন্তু এক্সাম হলে খুব বেশি কিছু বের হবে না, কিন্তু যেগুলো বের হবে ওগুলো আমরা বলি রেসিডুয়াল নলেজ। তো যেটাই হোক, তো এই ম্যাপিংটা করার পরে আপনার রেসিডুয়াল নলেজটা যথেষ্ট আপনাকে একটা ভালো মার্ক এনে দেওয়ার জন্য। আর আমাদের এটা কি জানেন, আমরা যখন এক্সাম হলে কোনো ফোকাস পাই, আমরা মানে ধরেন আপনাকে বলো যে অমুক বিষয়ে একটা ফোকাস রাইটিং লেখো, আপনারা প্রথমে চিন্তা করেন যে হাই হাই ফোকাসটা তো কমন আসে নাই, কি লিখবো, এই চিন্তা করে আপনারা অর্ধেক মরে যান। আর কমন যদি আসে তাহলে তো অনেক কমনের প্যাটার্নটা কি আপনারা জানেন? ধরেন বিশাল একটা লাইন দেয়া আছে, মানে একটা হেডলাইন দেয়া আছে, ওই কিওয়ার্ড আপনি একটা মিল পাইছেন, কথার কথা ধরেন মাইক্রো ফাইন্যান্স বা মাইক্রো ক্রেডিট, বাস। মানে আমার কতগুলো স্টুডেন্ট এই কাজটা করছে। আমার স্টুডেন্ট বলা উচিত না, মানে আমি যে কোচিং এ ক্লাস নিতাম ওইখানে তো আমি একা ক্লাস নিতাম না, আরেকজন ক্লাস নিত, যদি আমি কোচিং ছেড়ে এসেছি। তো জাস্ট যখন দেখছি যে মাইক্রো ক্রেডিট, ভাই আল্লাহর ওয়াস্তে তারা কি করছে জানেন? মাইক্রো ক্রেডিটের 14 গোষ্ঠী লিখে দিয়ে আসছে। কোথায়? আমি লাস্ট সিনিয়র অফিসারের কথা বলতেছি, বুঝতে পারছেন? সিনিয়র অফিসার 22-এ। তো এই জন্যই বলছি যে ওই কমন পেয়ে নাচানাচি করে ধুমধাম মানে যা শিখছেন সব লিখে আসবেন, ইটস নট লাইক দ্যাট। এই জায়গাটাতে আপনারা অনেকে ধরাটা খান, ঠিক আছে? এবং আজকে আমরা কিন্তু ওই বিষয়টা নিয়ে পড়া করব, যে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ শিখতেছি যে কিভাবে ফোকাস রেটিং লিখতে হয়। এরপর আমরা কি টানা কয়দিন প্র্যাকটিস করব, আমি ডেমো দিচ্ছি, ডেমো দিব। তো আপনারা আপনাদের একটা আয়ত্ত চলে আসবে, তারপর দেখবেন কি এক্সাম হলে ফোকাস রেটিং কমন হোক আনকমন হোক আপনারা চিন্তা করে মোটামুটি লিখতে পারতেছেন, ঠিক আছে? ওকে, সো ভাইয়া দেখেন, প্রথমে আমাদের যে জিনিসটা আসবে যখনই আপনাকে প্রশ্ন যখন আপনি পাবেন, প্রশ্নের মধ্যে তো একটা কি হেডলাইন দেওয়া থাকে, রাইট? হেডলাইনের মধ্যে আপনাকে যে টপিকটার উপর বা যে হেডলাইনটার উপর আপনাকে ফোকাস লিখতে বলবে সেটা দেয়া থাকে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ভাইয়া, আমরা জনরা জনরা মানে তো আমরা সবাই বুঝি নাকি যে কোন ইয়ার এটা টপিকের, মানে ব্রড টপিক। যদি আমি আপনাদেরকে 5-6টা ব্রড টপিক বলেছি না, আমরা টপিকটা কি করব ভাই, সিলেক্ট করব। আর আমাদের কিছু কি ওয়ার্ডস থাকে, ওই কি ওয়ার্ডস গুলো আমাদের কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস মানে কি ওই কিওয়ার্ডের উপর বেস করে আমরা কিন্তু কি পুরো ফোকাসটা লিখবো। আচ্ছা সহজভাবে বলি, একটা উদাহরণ দিয়ে শুরু করি তাহলে আপনারা বুঝবেন। আমরা লাস্ট সিনিয়র অফিসার 2022 ভিত্তিক যেটা সিনিয়র অফিসার, সেটার প্রশ্ন আমি একটু দেখি। আমাদের ওখানে ফোকাস এসেছিল এইটা, দ্য রোল অফ মাইক্রো ক্রেডিট ইন পভার্টি অ্যালিভিয়েশন। ওকে, এটা ছিল আমাদের ফোকাস হেডিং। এই যে এখন পোলাপাইন যখন দেখছে দ্য রোল অফ মাইক্রো ক্রেডিট, এই মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্স বা মাইক্রো ফিন্যান্স যেটাই বলেন না কেন একই জিনিস তিনোটা। এই যখনই মাইক্রো ক্রেডিট দেখছে তারা করছে কি মাইক্রো ক্রেডিটের 14 গোষ্ঠী লিখে দিয়ে চলে আসছে ভাই। মানে এটা কি ফোকাস লেখার কোনো মানে ইয়ার মধ্যে পড়ে ভাইয়া? টেমপ্লেট বা জাতের মধ্যে পারে? উত্তর হচ্ছে না। কারণ বিশ্বাস করবেন কিনা জানি না, যারা ওরকম 14 লিখে দিয়ে আসছে তারা দেখেন খুব একটা ভালো নাম্বার পায় নাই। ম্যাক্সিমাম কিন্তু হয়তো কি প্যানেল থেকে হয়তো পাবে যদি ম্যাথ ট্যাথ বা অন্যগুলো যদি ফুল আনসার করে। এইখানে ফুল নাম্বার ভালো নাম্বার পাবে না। বুঝতে পারছেন কি জিনিসটা? আহ ঘ্রাণে দর্শন অর্ধ বোঝা, আচ্ছা যেটাই হোক আমি ওইটাতে পরে আসি। যেটা বলতেছিলাম আমি ভাইয়া, দ্য রোল অফ মাইক্রোক্রেডিট ইন পোভার্টি এলিভিয়েশন। তো এই যে টপিকটা, তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি ভাইয়া, আমরা এটার জনরাটা দেখবো। তো এটার জনরাটা হচ্ছে কি ভাইয়া, মানে আমি যদি ব্রড ক্যাটাগরিতে বলি এটা কিন্তু একটা ডেভেলপমেন্ট রিলেটেড একটা কি ফোকাস, তাই না? আর ডেভেলপমেন্টের আমি যদি আরেকটু করি ভাই, স্পেসিফিক করি, তাহলে হচ্ছে কি এটা পোভার্টি রিলেটেড একটা ফোকাস এসেছে, লিটারেলি পোভার্টি রিলেটেড রিলেটেড। ওকে,
এখন আমাদের কিওয়ার্ড গুলো অ্যানালাইসিস করতে হবে। কিওয়ার্ড হচ্ছে কি, এক নম্বর হচ্ছে এটা ভাইয়া, মাইক্রো ক্রেডিট। এটা হচ্ছে আমাদের কি একটা কিওয়ার্ড। আর একটা কিওয়ার্ড হচ্ছে কি আমাদের পভার্টি। বুঝতে পারছেন? আমরা কিওয়ার্ড কি করে ফেললাম, আমরা আইডেন্টিফাই করে ফেললাম। সো আপনারা কিন্তু এই কাজটা করে ফেলছেন যে এটা হচ্ছে কি, এখন বলতে পারেন যে ভাই এটা কেমনে বুঝছেন এটা ডেভেলপমেন্ট রিলেটেড। কারণ দারিদ্র বিমোচন হচ্ছে কি একটা উন্নয়নের একটা কি মূল, আপনার উইপন বলতে পারেন বা মূল একটা কি স্ট্রেংথ বলতে পারেন, মূল এরিয়া বলতে পারেন, যেটাই বলেন না কেন। তো এখন এটা বলার উদ্দেশ্যটা কি, জনরা বলার উদ্দেশ্য কি, কারণ এই ডেভেলপমেন্টের কিছু ডেটা আমরা এখানে সরাসরি কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এই জন্য আমি জনরাটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে বলছি। আর কিওয়ার্ডের কাজগুলো কি, কিওয়ার্ড গুলোকে সাধারণত আমরা কি করে থাকি, ডিফাইন করে থাকি, মানে সংজ্ঞায়িত করে থাকি লেখার সময়। এই জিনিসগুলো কেন বলতেছি, কারণ আপনি লেখার সময় আপনি বুঝে যাবেন যে কি কিভাবে আমাদের লিখতে হবে। ওকে, বুঝতে পারছেন ভাইয়া? আসতে দেন ভাইয়া, আসতে দেন আমাকে। এখন একজন বলছে যে সে যদি শুধু মাইক্রো ক্রেডিট বিষয়ে যদি লিখে আসে তাহলে কি মিনিমাম 10 মার্ক পাবে? উত্তর হচ্ছে না ভাইয়া, উনি এট ম্যাক্স উনি 25% মার্ক পাবে। এট 25% মার্ক মানে কত? আমাদের এখানে কত ছিল, আমাদের 35 ছিল। দ্যাট মিনস হি মে গেট 8 or 9 মার্কস। ওকে, বুঝতে পারছেন? কারণ এখানে একটু মানে মাইক্রোইড আপনি একটা স্মল পোর্শনে লেখছেন, আপনি মূল জিনিসটা লেখেন নাই। তার মানে আপনি এখানে দয় বশত টিচার যে নাম্বারটা দেয় সেটাই নর্মালি 20 থেকে 25% নাম্বারটা দিয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা এটা তো সবাই বুঝেছি নাকি, যে প্রথমে যখন আমাদের একটা হেডলাইন থাকবে আমাদের মূল কাজটা হচ্ছে কি, আমরা আগে জনরাটা দেখবো যে কি এটা কোন জনরার ফোকাস সেটিং। তারপর আমাদের কাজ হচ্ছে কি ওখানে যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আমরা অ্যানালাইসিস করব। তো আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত সবাই করে ফেললাম, তাই না? এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে ভাইয়া, আমরা তো ফোকাস সেটিংটা লিখবো। এখন মানে আমাদের মূল টপিকটা কি, মানে কি সাবজেক্ট বা মূল টপিক বা কি টপিক, মানে মেইন টপিকটা কি, যেটাকে আমরা সাবজেক্ট নলেজ বলি, ঠিক আছে? মানে আপনি যে বিষয়টার উপর আসলেই লিখবেন সেটা কি, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কেউ কি আমাকে এখানে বলতে পারবেন যে এই যে হেডলাইন, এই হেডলাইনের মূল অংশ কোনটা, মানে কোনটাতে আসলে আপনাকে হাইলাইট করতে বলছে? মানে মেইন কি সাবজেক্ট, মানে বুঝতে পারছেন যেটা নিয়ে আপনি মাঝখানে যে অংশটা, মানে যেটা টিচার আসলে দেখবে যে আপনি কি লিখছেন। কেউ কি বলতে পারেন ভাই এখানে? না, পোভার্টি তো একটা পোভার্টি ভাই টার্ম। অ্যালিগেশন। পোভার্টি এখানে কি না ভাই, আমাদের মেইন সাবজেক্ট না। আমাদের মেইন সাবজেক্ট কিন্তু কি, ফোকাস রাইটিংটা বেসিক্যালি কাকে কেন্দ্র করে ইয়া হচ্ছে এখানে আবর্তিত হচ্ছে, এই রোলটাকে নিয়ে। খেয়াল করছেন? এই রোলটা কিন্তু আমাদের চাইছে যে দ্য রোল অফ মাইক্রো ক্রেডিট। তার মানে কি শুধু মাইক্রো ক্রেডিটের 14 গোষ্ঠী লিখলে আপনার হবে না, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর কথা হচ্ছে শুধু পোভার্টি নিয়ে লিখলেও হবে না, আপনাকে লিখতে হবে কি মাইক্রো ক্রেডিটের রোলটা। আর মাইক্রো ক্রেডিট তো সাধারণত কিসের জন্য ডিজাইন করা, বেসিক্যালি তো পোভার্টিকে ইরাডিকেট করার জন্য তো কি সে ডিজাইন ডিজাইন করা হচ্ছে, তাই না? তার মানে আমাদের এখানে মূল জিনিসটা মানে আমরা কাকে নিয়ে বেশি লিখবো। অবশ্যই আমরা পোভার্টি এই বিষয় নিয়ে লিখবো এক। অবশ্যই আমরা মাইক্রো ক্রেডিটকে কি করবো, ডিফাইন করবো, মাইক্রো ক্রেডিট হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড বা গ্লোবাল ভিউ, ন্যাশনাল ভিউ দিব আমরা, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে বেশিরভাগ লেখা লিখতে হবে, বেশিরভাগ মানে কি ন্যূনতম অ্যাটলিস্ট 1 পেজ। মানে আমার পয়েন্টটা খেয়াল করেন, অ্যাটলিস্ট 1 পেজ আপনাকে অবশ্যই লিখতে হবে এই জিনিসটা নিয়ে, দ্য রোল অফ মাইক্রো ক্রেডিট। বুঝতে পারছেন? এই জিনিসটাতে সবাই ধরাটা খাইছে। ক্লিয়ার? দ্যাট মিনস আপনি যে এক্সাম হলে যদি ফোকাস সেটিংটা লিখতেন, আপনার কি এটা ধরতে পারতেছি? আপনি আগে চিন্তা করবেন যে এই যে আমাকে হেডলাইনটা দিচ্ছে আমাকে মূলত কিসের উপর লিখতে হবে, এটা আপনি দেখলেই বুঝবেন। যেখানে আমার মাইক্রো ক্রেডিট নিয়ে লিখতে চাই না, মাইক্রো ক্রেডিট নিয়ে আসলে তো বলতো যে রাইটে ফোকাস অন মাইক্রো ক্রেডিট, তাই না? পভার্টি এলিভেশন নিয়ে তো আসলে তো বলতো যে রাইটে ফোকাস অন পভার্টি এলিভেশন, কিন্তু আপনাকে স্পেসিফিক করে বলে দিয়েছে দেখেন ফোকাস রাইটিং এর মানে এই সৌন্দর্যটা হচ্ছে এটা। এসে রাইটিং এ কিন্তু কি একটা ব্রড একটা টপিক থাকে, বলো যে রাইট এন এসে অন মাইক্রো ক্রেডিট, তখন আপনি কি করতে পারেন মাইক্রো ক্রেডিট নিয়ে আপনি দুনিয়া যা জানেন সবকিছু লিখে দিয়ে আসতে পারেন এ টু জেড, কোনো সমস্যা নেই। আপনাকে বলো যে কি পোভার্টি এলিভেশন নিয়ে কি করতে একটা এসে লিখতে, খেয়াল করবেন যেটা আইবিএ তে বলে। আইবিতে যেটা বলে তখন আপনি সেক্ষেত্রে আপনারা কি করেন, আপনারা পোভার্টি এলিভেশন কিভাবে করা যায়, বাংলাদেশে কি বর্তমানে কি রেট, ঠিক আছে, গ্লোবাল পার্সপেক্টিভ কি বলে, তারপরে আমাদের কি চ্যালেঞ্জেস রিকমেন্ডেশন ব্লা ব্লা লিখে দিয়েছে। কিন্তু আমাদের এখানে স্পেসিফিক করে বলে দিয়েছে মানে আপনি এইটার বাইরে লিখতে পারবেন না। তখন আর সেটা ফোকাস মানে কি, যে ফোকাস রাইটিং, আপনার ফোকাস মিন্স হোয়াট, যে স্পেসিফিক কোনো একটা টপিককে রিভলভ করে আপনার লেখাটা কি হবে ভাইয়া, ডিজাইন করা হবে। সবাই কি বুঝতে পারছি আমরা জিনিসটা? দ্যাট মিনস হোয়াট, আমাকে এখানে হাইলাইট করতে হবে কোথায়, মাইক্রো ক্রেডিট হিস্ট্রি, মাইক্রো ক্রেডিটের অ্যাক্টিভিটিস নিয়ে না, আমার মাইক্রো ক্রেডিট এই পভার্টি এলিভেশনে কি কি রোল প্লে করেছে। দ্যাট মিনস আমার এখানে পজিটিভ রোলগুলো আমার কি করতে হবে ভাই, মেনশন করতে হবে। ক্লিয়ার? এখন এখানে আরেকটা শুভঙ্করের ফাঁকি আছে ভাইয়া। এখানে কি বলছে আপনাকে যে কোন পয়েন্ট অফ ভিউ, পিওভি কি এখানে বলা আছে? সবাই খেয়াল করেন তো। পিওভি তো আমরা বুঝি পয়েন্ট অফ ভিউ।
এটা কি গ্লোবাল পার্সপেক্টিভে নাকি আমাদের ন্যাশনাল পার্সপেক্টিভে? এটা কি বলছে যে পভার্টি এলিভিয়েশন ইন বাংলাদেশ বলছে, বা গ্লোবাল পভার্টি এলিভিয়েশন? কিছু বলে নাই। দ্যাট মিনস হোয়াট? যদি এরকম কিছু না বলা থাকে, আমরা অ্যাজাম্পশন মানে ধরে নিব, আমরা অ্যাজাম্পশন মানে অর্থাৎ কি করবো, আমরা ধরে নিব যে এটা আমাদের ন্যাশনাল পার্সপেক্টিভে কি করতে হবে, লিখতে হবে। তবে এখানে আমরা লেখার কোনো একটা মানে কোনো একটা অংশে অবশ্যই আমরা গ্লোবাল ভিউ মানে গ্লোবাল পার্সপেক্টিভটাও কি করব, মেনশন করব। এখন আমাকে বলেন, গ্লোবাল পার্সপেক্টিভ মেনশন করা টাফ কিছু না, বলেন তো? ইউজ ইউর কমন সেন্স। আপনি যদি ধরেন এই লেখার মধ্যে গ্লোবাল পার্সপেক্টিভটা যদি আপনি এখানে উল্লেখ করতে চান, বলেন তো কোন টপিকটা দিয়ে আপনারা ইজিলি গ্লোবাল পার্সপেক্টিভটাকে এক্সপ্লেন করতে পারবেন বা ব্যাখ্যা করতে পারবেন? একদম কমন, আমি কিন্তু ডেইলি টাস্কে এটা আপনাদেরকে করতে বলছি এই জিনিসটা। কোনো আইডিয়া যে ভাইয়া এই টপিকটার মধ্যে আমি তো ন্যাশনাল পার্সপেক্টিভে লিখবো, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে লিখবো, কিন্তু বলছি কি যে এখানে তো স্পেসিফিক করে বলে দেওয়া নাই যে গ্লোবাল পার্সপেক্টিভে লিখতে হবে নাকি ন্যাশনাল পার্সপেক্টিভে লিখতে হবে। যদি কোনো কিছু না দেওয়া থাকে তাহলে বাই ডিফল্ট আমরা ধরে নিব যে ন্যাশনাল পার্সপেক্টিভটাকে আমরা কি করবো ভাই, এখানে ফোকাস করবো, হাইলাইট করবো। তবে আমাদের গ্লোবাল পার্সপেক্টিভটাকে কি করতে হবে, এখানে একটু সাইড করতে হবে। তো একটু কমন সেন্স অ্যাপ্লাই করুন তো ভাইয়া, যে কোন জিনিসটা না দিলে এই ফোকাসটা অপূর্ণ থাকে। চমৎকার ভাই, আপনারা চমৎকার, অনেক ব্রিলিয়ান্ট ভাইয়া, বিলিভ মি অর নট। আসিফ ইকবাল, শরীশ চৌধুরী, তানজিলা, মানে প্রত্যেক উত্তর দিয়ে গেছে ভাই এসডিজি। জাস্ট আপনারা ভাই লেখার মধ্যে কয়েকবার এসডিজি আনবেন, এইটাই আপনার গ্লোবাল পার্সপেক্টিভটাকে কি করবে, রিপ্রেজেন্ট করবে। টিচার বুঝতে পারবে যে না, এই ছেলেটা বা এই ক্যান্ডিডেটটা জানে যে ফোকাস এরিয়াটা কিভাবে লিখতে হয়। এসডিজি যে আমাদের গোলটা, যেটা পভার্টি এলিভেশনের সাথে যুক্ত, এবং সেই এসডিজিতে আমরা ওই যে আরেকটা সাব টপিক পড়েছিলাম না, আপনাদেরকে ডেইলি টাস্ক অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম না, জাস্ট ওই জিনিসটা এখানে কি করবেন ভাইয়া, কাইন্ডলি ইনক্লুড করে দিবেন। মাইক্রো ক্রেডিটের না, ওই এসডিজি যে কি ছিল, পভার্টি রিলেটেড আমাদের কিছু ইয়ার সাব টপিক ছিল না, মনে আছে? কোন কথা বলতেছি, কেউ কি বলতে পারবেন? আসতেছে ভাই, 3-0 গুলো পরে ভাইয়া, 3-0 পরে। 3-0 দিয়ে গ্লোবাল পার্সপেক্টিভ ভাই ইন্ডিকেট করা, 3-0 প্রবক্তা তো আমাদের দেশের, তাই না? তো সেটা তো আমি বলতে যাচ্ছি কি যে মাইক্রো মানে পভার্টি এলিভিয়েশনে কোন জিনিসটা মেনশন না করলেই নয়, সেটা হচ্ছে এসডিজি। ওকে। আর তখন আপনার যারা বুদ্ধিমান, মানে যারা এই ডেইলি টাস্ক গুলো করতেছেন, তারা তো জানেন যে ওই ওই ওখানে আমরা কি করব, আমাদের ন্যাশনাল পার্সপেক্টিভ টানতে পারবো, গ্লোবাল পার্সপেক্টিভ টানতে পারবো এএসডিজি তে। ক্লিয়ার সবাই? তাহলে দেখেন আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি যে মানে আমরা জানি যে একটা এতদিন তো শিখে আসছে, একটা ইন্ট্রোডাকশন থাকবে, যেহেতু আমাদের একটা ডেভেলপমেন্ট রিলেটেড একটা কি ফোকাস সেটিং, তাহলে আমরা একটি কমন ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে পারি। ঠিক আছে, যে এটা তো মোটামুটি আমার সবার কাছে থাকে। কমন ইন্ট্রোডাকশনের পরে কি বলছিলাম, ডেফিনেশন পার্ট, রাইট? আমরা আসতেছি তাহলে লেখা শুরু করব। আমরা শুরু করার আগে আমরা একটু ম্যাপিং করব, খেয়াল করে, এইটা খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। মানে প্রশ্ন পাইলাম, ধুমধাম লিখলাম, ইটস নট লাইক দ্যাট। আপনি অবশ্যই 1 থেকে 2 মিনিট চিন্তা করবেন যে কি কি প্যারা লিখবেন। প্যারা মানে তো বুঝেন, প্যারাগ্রাফ। এইটা ভাইয়া খুবই ক্রুশাল। আবার বলতেছে আমি, মানে আপনারা যখন একটা ফোকাস সেটিং এ যখন একটা হেডলাইন দেখবেন, হেডলাইন দেখার পর আপনাদের এই জিনিসগুলো যখন অ্যানালিসিস করে ফেলবেন, আমি যেগুলো বললাম এগুলো করতে আপনার ম্যাক্সিমাম 30 সেকেন্ড লাগবে। এরপর আপনার কাজ হচ্ছে ভাই ওটা নিয়ে ম্যাপিং করা। ম্যাপিং করা মানে কি, এই যে আপনি যে খাতায় লিখবেন, আপনার তো খাতা লিমিটেড, ম্যাক্সিমাম কেসে কিন্তু এখন খাতা লিমিটেড থাকে, ঠিক আছে? আনলিমিটেড থাকলে সেটা ডিফারেন্ট ইস্যু। আপনি আনলিমিটেড থাকলে কি হবে, আপনি ওই লেখাগুলোকে চুইংগামের মতো করে বড় করতে পারবেন। কিভাবে? ক্লজ এবং ফ্রেজ দিয়ে। এটা তো আপনারা মোটামুটি জানেন। কিন্তু ধরেন খাতা হচ্ছে লিমিটেড, তো তখন আপনাকে কি করতে হবে, ম্যাপিং করে ফেলতে হবে। এটা বিশেষ করে আইবি এর ইয়াতে খুবই কাজে দেয়, কারণ পৃষ্ঠা লিমিটেড থাকে, 1.5 পেজ অর 2 পেজেস অর হাফ পেজ। ঠিক আছে, তখন আপনাকে আগে ম্যাপিং করতে হবে যে কয়টা প্যারা লিখবেন, আর ওই প্যারাগুলা কি কি টপ মানে কি কি বিষয়ের উপর লিখবেন, এই জিনিসটা আপনাকে আগে ম্যাপিং করা লাগবে। ম্যাপিং মানে বুঝেন তো, যে ম্যাপ তৈরি করা, যে একটা ফ্লো ডায়াগ্রাম, যে আমি এই এই প্রথম প্যারাটা এটা নিয়ে লিখবো, সেকেন্ড প্যারাটা এটা হবে, থার্ড প্যারাটা এটা হবে। সো আমরা আসি, দেখেন আমাদের ম্যাপিংটা হবে এক্স্যাক্টলি এটা। মানে আমি যদি এক্সাম দিতাম, আমি এই স্টাইলটাতে কি করতাম, ফলো করতাম। এমন না যে আমি এগুলা হেডলাইন উপর লিখতাম, ইন্ট্রোডাকশনের নিচে লিখতাম, এরকম না। মানে আমার প্রথম প্যারা থাকতো একটা ইন্ট্রোডাকশন নিয়ে, যেটা একটা পজিটিভ টোন দিত। যেহেতু আমাদের লাস্টে কি ছিল, আমাদের কি ছিল, যে মাইক্রো ক্রেডিট আর পভার্টি এলিভিয়েশন, তো আমরা ইন্ট্রোডাকশনে কি করব, ওই মাইক্রো ক্রেডিট আর পভার্টিটা, এই দুইটা কিওয়ার্ডকে কি করবো, আমি ইনকর্পোরেট করার চেষ্টা করবো। মানে কি, সেখানে আমার ইন্ট্রোডাকশনে এই দুইটা টার্ম অবশ্যই থাকবে। টার্মের ডেফিনেশন বা টার্মের সংজ্ঞা কিন্তু না, ইন্ট্রোডাকশনে কি থাকবে বলতেছে আমি, ওই দুইটা টার্মের সাইটেশন থাকবে, মানে ওই দুইটা টার্মকে আমি লিখবো, ইন্ট্রোডাকশনে লেখার চেষ্টা করব। ওকে, ফাইন। তারপরে আমাদের আসবে ডেফিনেশন পার্ট, সংজ্ঞার পার্ট। এখন আপনাদের প্রতি আমার একটা প্রশ্ন, এখানে তো আমাদের টার্ম হচ্ছে দুইটা, তাই না? একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন তো, আমি কাকে দিয়ে ডেফিনেশন পার্টটা শুরু করব? ইউজ ইউর কমন সেন্স, ইউজ ইউর কমন সেন্স গাইস। মানে আমাকে যখন এখন আপনার ইন্ট্রোডাকশন পার্ট ধরেন লিখে ফেললেন, ঠিক আছে, প্রথম লাইনে তো মুখস্থ, মানে বাই ডিফল্ট আসবে কমন ইন্ট্রোডাকশন। তারপর সেকেন্ড লাইনে একটু চিন্তা করে লিখে ফেলেন, আপনি ইন্ট্রোডাকশন পার্ট শেষ, কথার কথা ধরলাম 2-3 লাইনে আপনি ইন্ট্রোডাকশন শেষ করে ফেলেন। এখন আপনার নেক্সট প্যারা শুরু হবে কি দিয়ে?
এই ডেফিনেশন পার্ট দিয়ে। এখন আমাকে কমন সেন্স অ্যাপ্লাই করেন ভাইয়া। আগে কে আসে? আগে মাইক্রো ক্রেডিট আসে নাকি আগে পভার্টি আসে? ইউজ ইউর কমন সেন্স। মাইক্রো ফাইন্যান্স আর মাইক্রো ক্রেডিট একই জিনিস। তো যেটাই বলেন মানে কমন সেন্স অ্যাপ্লাই করেন তো। পভার্টি এলিভিয়েশন, এই যে আমাদের ফ্রেজটা, এই ফ্রেজের মধ্যে মেইন টপিক মানে ইয়া কি কিওয়ার্ড কোনটা? পভার্টি, রাইট? এইটা আমাদের একটা মানে কি কনসার্নিং একটা ইস্যু, তাই না? এসডিজির ইয়া কিন্তু কি ওই গোলের মধ্যে কিন্তু এটা আছে, পভার্টি, রাইট ভাইয়া? সুতরাং আপনাকে যে কাজটা করতে হবে, দেখেন তো ভাই, পভার্টি যদি না থাকতো মাইক্রোক্রেডিটকে আসতো ইউজের কমন সেন্স। মানে দেশে কোনো ধরনের দরিদ্রতা নাই, খেয়াল করে আমার কথাটা, দেশে কোনো ধরনের পভার্টি নাই, তাহলে সেক্ষেত্রে কি মাইক্রোক্রেডিট কি ফাংশনাল থাকতো নাকি ইয়া থাকতো আমাদের, মানে অপশনাল থাকতো? কোনটা? ইউজের কমন সেন্স ভাইয়া। মানে কে না থাকলে কে আসতেছে না। এমন তো না যে মাইক্রো ক্রেডিটের জন্য পভার্টি আসছে, এমন তো না যে মাইক্রো ক্রেডিট আছে দেখে দরিদ্র সংখ্যা বাড়তেছে, ইটস নট লাইক দ্যাট। কিন্তু দরিদ্র মানুষ আছে দেখে তাদেরকে ইয়ার জন্যই মানে প্রশমন করার জন্য বা তাদের সংখ্যাটা কমানোর জন্য কিন্তু আমার মাইক্রো ক্রেডিট দরকার। দ্যাট মিনস হুইচ ওয়ান কামস ফার্স্ট? অ্যান্সার ইজ পভার্টি। এখানে আপনারা অনেকে কট খাচ্ছেন। চমৎকার। সুতরাং যারা পোভার্টি বলতেছেন তারা আছে যে চমৎকার। যদি হ্যাঁ এরকম যদি হয় যে আমাদের হেডলাইনের মধ্যে একটাই কি আমাদের কিওয়ার্ড, সেক্ষেত্রে তো আমার কোনো সমস্যা নাই, আমরা ওই ডেফিনেশনে দিয়ে দিব, ক্লিয়ার? কিন্তু যেখানে আমি দেখবো যে এরকম মেজর দুইটা কি আছে, আমার কিওয়ার্ড আছে, এখন আপনি বলতে পারেন যে ভাই এগুলো যে কিওয়ার্ড আমি কিভাবে, আমরা কিভাবে বুঝবো? উত্তর হচ্ছে ওই যে আমি ডেইলি ট্যাক্সে কতগুলো আমি আপনাদেরকে ইয়া লিখতে বলেছিলাম, মনে করে দেখেন তো, পভার্টি, হার্ডকোর পভার্টি, ক্যান ইউ গাইস রিমেম্বার? ডেইলি ট্যাক্সে আমি কতগুলো ডেফিনেশন লিখতে বলেছিলাম, মনে আছে? ওই ডেফিনেশনের ওয়ার্ড গুলো কি একটা কিওয়ার্ড, বুঝতে পেরেছেন গাইস? শম্পু আপনি বুঝার চেষ্টা করেন, আমি আবারও বাংলায় বলতেছি যে আমাদের এখানে রোল অফ মাইক্রোক্রেডিট বলছে, ঠিক আছে? এখন এই রোলটা কিসের জন্য? দরিদ্র, এই যে দারিদ্রতা দূর করার জন্য, তাই না? দরিদ্রতা দূর করার জন্য, বুঝতে পারতেছেন? সুতরাং আপনাকে শুরুটা করতে হবে অবশ্যই কি দিয়ে ভাইয়া? পভার্টি দিয়ে। ক্লিয়ার? দ্যাট মিনস আপনার ডেফিনেশন পার্টে কে আসবে ভাইয়া সবার আগে? মানে অবশ্যই আপনি সবগুলো ডিফাইন করবেন, ডেফিনেশন পার্টে আপনি পভার্টি, পভার্টি এলিভেশন ছোট করে লিখে দিলেন। ক্লিয়ার আমার কথাটা? তারপরে ওই ডেফিনেশনের, দেখেন খেয়াল করেন, এখন দেখেন, আপনার তো এমন না যে আপনাকে প্রশ্ন বললো যে রাইট ডাউন দ্য ডেফিনেশনস অফ অমুক এন্ড তমুক। তো আপনি কি করবেন? কন্টিনিউটি, এই যে আমি একটা কথা বলি ভাই, রিলিভেন্সি মেনটেন করেন, প্রাসঙ্গিকতা বজায় রাখেন। তার মানে যখন আপনি এখানে পোভার্টি যখন সংজ্ঞাটা দিচ্ছেন, সংজ্ঞার পরে একটা লাইনে আপনি বলবেন যে পোভার্টি এলিভেশন নিয়ে তো আপনি কি করবেন, টার্ম ইয়া লাগবেন, তাই না? So, যখন আপনি পভার্টি ইয়া দিচ্ছেন, ডেফিনেশন দিচ্ছেন, তখন আপনি পভার্টি এলিভেশন মিনস হোয়াট, এটা তো একটা কি নিজের মতো বানায় লিখতে পারবেন, এটা তো কোনো সমস্যা নাই, এটা মুখস্থ করা লাগে না, বানায় লিখলে হয়। এরপর আপনি যে কাজটা করবেন, তারপর একটা ভেগ একটা কথাবার্তা লিখবেন টু মেনটেন দ্য কন্টিনিউটি, যে কি মাইক্রোক্রেডিট plays a crucial role in poverty alleviation in terms of global and Bangladesh context। বুঝতে পারতেছেন? মানে এই টাইপের একটা সেন্টেন্স লিখবেন। কেন কেন লিখছি? ওই যে নেক্সট ইয়াতে যে আমি মাইক্রোক্রেডিট নিয়ে লেখা শুরু করব, নেক্সট পেজ যে মাইক্রোক্রেডিট নিয়ে লেখা শুরু করবো, এই মাইক্রোক্রেডিট কিভাবে আসছে, এই যে পোভার্টি থেকে যে আসতেছে, সেটা আমি কি করব ওই প্যারার মধ্যে লাস্ট লাইনটাতে লিখে দিব। বুঝতে পারছি? ওই যে আমরা ছোটবেলায় ইয়া লিখতাম না যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, মনে করে দেখেন তো, এটা কেন লিখতাম বলো তো? কারণ ওই আমার লেখার সাথে উদ্দীপকটাকে কোরিলেট করার চেষ্টা করতাম, মানে আমি যে লেখাটা লেখতেছি সেটা যেন দইয়ের মতো খাপ ছাড়া না হয়। কিভাবে আসতেছে সেটা আমি কি করতেছি, মানে মেনশন করে দিচ্ছি যে এখান থেকে এটা আসতেছে। সো গাইস, আপনারা কি বুঝতে পারতেছেন সবাই? গাইস বুঝতে পারতেছেন সবাই? তাহলে আমরা কি বলছি যে এই ওই যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, এইভাবে মানে দেখেন এইগুলা কিন্তু আপনার কমন সেন্সের বিষয়। এখন এগুলা কিভাবে জানবেন? আমরা যত বেশি আপনাদের সাথে এগুলো আলোচনা করবো, মানে আমি যত বেশি আলোচনা করবো তত আপনাদের মাথা খুলবে। আচ্ছা তাহলে রিলিভেন্সি এভাবে মেনটেন করতে হয় যে একটার পর একটা কিভাবে আসতে যায়, খাপ ছাড়া ভাবে কিন্তু না। দেখেন একদম কিন্তু কি সিকোয়েন্স ওয়াইজ আসতেছে। তো ইন্ট্রোডাকশন আমরা লিখলাম, তারপর আমরা ডেফিনেশন পার্টে পভার্টিকে ডিফাইন করলাম, পভার্টি এলিভেশন কি এটা একটু এক কথায় বললাম, তারপর আমরা কি এই যে এইখান থেকে আমরা কি মাইক্রোক্রেডিট কি রোল প্লে করে, ওই যে গুরুত্ব অপরিসীম টাইপের একটা লাইন লিখে তারপর আমরা আসবো কি ওই যে আপনারা মাইক্রোক্রেডিট নিয়ে যা জানেন সেটা এক পাড়ায় অল্প করে লিখবেন, কারণ এটা কিন্তু আমার মেইন টপিক না। আমার কিন্তু মাইক্রোক্রেডিটের হিস্ট্রি চাই নাই, মাইক্রোক্রেডিটের কি চাই নাই, অ্যাকশন চাই নাই, মাইক্রোক্রেডিটের কি চাই নাই, ফিউচার প্রসপেক্টস চাই নাই, আমার কি চাইছে মাইক্রোক্রেডিটের রোল। দ্যাট মিনস আমি এক মানে প্যারাতে অল্প করে মাইক্রোক্রেডিট, বাংলাদেশে বলতে পারেন বাংলাদেশে মাইক্রোক্রেডিটের উৎপত্তি কিভাবে হয়েছে, গ্লোবালি এটা কতটা জনপ্রিয়, ঠিক আছে? তারপরে মাইক্রোক্রেডিট ডেফিনেশনটা সেখানে অবশ্যই আসবে, এটা কিন্তু একটা ডেফিনেশনের পার্ট। মানে মাইক্রোক্রেডিট আমি আলাদা করে কেন বলছি, কারণ এখানে ডেফিনেশনের সাথে আর কি কি আসবে ভাইয়া, ওই যে মাইক্রোওয়েভের মানে হিস্ট্রিটা অল্প করে আপনি তুলে ধরতে পারেন, তারপরে বাংলাদেশে মাইক্রোওয়েভের কি কি আছে এগুলো একটু মেনশন করে দিতে পারেন। গ্রামীণ ব্যাংক এখানে অবশ্যই কি আসবে, আপনার অবশ্যই এখানে আসবে।
বুঝতে পারতেছেন? তারপরে মাইক্রোওয়েভের আমাদের কি রেগুলেটরি অথরিটি কে সেটা এখানে মেনশন করবেন। তারপরে আমাদের দেশে মাইক্রোক্রেডিট মানে আমাদের দেখেন আমি কিন্তু এখন ন্যাশনাল পার্সপেক্টিভে এখন লিখবো আমি, ঠিক আছে? আমাদের দেশে মাইক্রোক্রেডিট এই দরিদ্র বিমোচনে আবার যে ভালো একটা ভূমিকা রেখেছে সেটা আবার আমি এখানে কি করবো মেনশন করব। দেখেন এখানে কিন্তু আমি কোনো দেই নাই, খেয়াল করছেন? এখানে কিন্তু ন্যাশনাল পার্সপেক্টিভ আমি কিন্তু মেনশন করি নাই এই ডেফিনেশন পার্টে। কিন্তু এখানে আমি কি করবো ভাইয়া, বাংলাদেশের পার্সপেক্টিভটা আমি কি করবো লাস্টে বলবো। বুঝতে পারছেন আমার কথাটা? এরপর আমি চলে আসবো ভাইয়া এইটা, রোল অফ মাইক্রো ক্রেডিট। এখন আমাকে অল্প কথায় বলেন তো ভাই, এইটা আমাকে লিখতে হবে 1 পেজ, কারণ এটা কিন্তু আমার কি মেইন টপিক। মানে বেসিক্যালি কিন্তু আমার এটার উপরে কি চেয়েছে, শুধু না রোল অফ মাইক্রোইড না, মানে দরিদ্রতা বিমোচনে মাইক্রোইডের ভূমিকাটা চাইছে আমাকে বেসিক্যালি। ঠিক আছে, এখন বেসিক্যালি রোল অফ মাইক্রোইড বলতে কিন্তু অ্যাকচুয়ালি কি বোঝায়, দরিদ্র বিমোচন বোঝায়, রাইট? তো এখন আমাকে বলেন তো এই জিনিসটার মধ্যে আপনারা কি কি লিখবেন, মানে কিভাবে মাইক্রোইড রোল প্লে করে, আমাকে একটু মেইন পয়েন্টগুলো বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা টপিক নলেজ গুলো মোটামুটি জানেন। নিবুদাস দুইটাই ডেফিনেশন দিতে হবে, কোনটার আগে দিতে হবে সেটা কিন্তু বলছি, মানে যেটা থেকে আরেকটা উৎপত্তি, তো মাদারটাকে আগে দিবেন। এখন আমাকে বলেন তো যে এই যে রোল অফ মাইক্রো ক্রেডিট, কিভাবে মাইক্রো ক্রেডিট রোল প্লে করে দরিদ্র বিমোচনে, ইউজের কম মানে কি লিখবেন আপনারা, মানে মেইন টপিকটা বলেন। আপনারা তো ভিতরে অনেক কিছু লিখতে পারেন, চুইংগাম মতো চাবাই চাবাই অনেক কিছু লিখতে পারবে। এখানে দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি যদি আমাকে যদি বলেন যে ভাই এক কথায় উত্তর দেন, তাহলে আমি কি বলবো যে ওরা হচ্ছে কি ভাই সহজ শর্তে লোন কি করে ভাই ডিসবার্স করে, রাইট? বুঝতে পারতেছেন কি জিনিসটা, লোন ডিসবার্সমেন্ট, ক্লিয়ার? এটা হচ্ছে কি ওরা লোন ডিসবার্স করে, লোন ডিসবার্সটা কি ভাইয়া ফ্লেক্সিবল কন্ডিশনে, ফ্লেক্সিবল রুলে। বুঝতে পারছেন? যেটা আমাদের কার জন্য ইজিয়ার, দরিদ্র মানুষের জন্য ইজিয়ার টু রিপে দা লোন। এখন দেখেন এই কথা লিখে তো আপনি কি পাবেন না ভাই, নাম্বার পাবেন না। সো এখানে আপনি কি করতে হবে, অনেকগুলা টপিক আনতে হবে, অনেকগুলা টার্ম আনতে হবে। এই আপনারা কিন্তু বুদ্ধিমানের মতো একে একে অনেকগুলা টার্মস নিয়ে এসেছেন। এই যে নন মর্গেজ লোন যেটা বলেন, যারা ব্যাংকে জব মানে যারা ব্যাংকের ল্যাঙ্গুয়েজ গুলো বুঝে তারা তো বলতে পারবেন যে কি নন মর্গেজ লোন প্রোভাইড করে এট ইজিয়ার বা ফ্লেক্সিবল কন্ডিশন। বুঝতে পারতেছেন? এখন দেখেন আপনাদেরকে এখানে কিছু গুরুত্বপূর্ণ টার্ম আনতে হবে, টার্ম। বুঝতে পারছেন? মানে যেগুলা ট্রেন্ডি এবং যেগুলা কি বেসিক ইকোনমিক্স এর সাথে যায়। যেমন দেখেন আমি আপনাদেরকে বলি একটা একটা, আপনারা এনেছেন ওমেন এম্পাওয়ারমেন্ট, ফাইন, এটা অবশ্যই আপনি কি করবেন মেনশন করবেন। কারণ আমাদের এই যে মাইক্রোক্রেডিটের একটা মানে এই মাইক্রোক্রেডিটের যে আমাদের কাস্টমার সেগমেন্ট বা মার্কেটটা, এই মার্কেটের একটা বিগার পোর্শন কিন্তু কারা, এই মেয়েরা, রাইট? তো তাদেরকে আমরা কি করতেছি ভাই, এমপ্লয়মেন্টের সুযোগ করে দিচ্ছি, সুতরাং আপনারা এইটা একটা দিবেন। 2 নম্বর কথা হচ্ছে এইটার, এই যে এই ওমেন এম্পাওয়ারমেন্টের ইয়া থেকে আপনারা কোথায় চলে আসবেন ভাইয়া, আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট। বুঝতে পারছেন? এই যে এমপ্লয়মেন্ট যে ক্রিয়েট করতেছে এই জিনিসটা আপনার কি হবে সেখানে মেনশন করবেন। তারপরে কোথায় আসবে, রুরাল ডেভেলপমেন্ট, সেটা অবশ্যই একটা পয়েন্ট আসবে। আর কি কি আসবে ভাইয়া, মানে এরকম কিছু ট্রেন্ডি টার্ম আপনাকে কি করতে হবে এখানে আনতে হবে। আর কি কি আনা যায় ভাইয়া, আর কি কি আনা যায়, মানে কিছু ট্রেন্ডি টার্ম বলেন যেগুলো অবশ্যই আমার বেসিক ইকোনমিক্সের সাথে অ্যালাইন করে আর এখানে আনতে হবে। ইজি, মানে আমি হলে কি করতাম, আমি হলে এখানে ভাই অবশ্যই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কি করতাম এখানে রিলেটেবল করতাম, কোরিলেট করতাম। আর কি এরকম আরো অনেক, এগুলো তো আপনার রেসিডুয়াল নলেজ, মানে আপনার অন স্পট, মানে আপনার এক্সাম হলে আপনার মাথা থেকে বের হয়ে যাবে। বুঝতে পারছেন? আর এসডিসির সাথে কিভাবে অ্যালাইন করে সেটা হয়তো আমরা আগে বা পরে বা এখানেও চাইলে কি করতে পারেন, এখানে আপনি মেনশন করে দিতে পারেন। 4 পেজে এত কিছু কিভাবে লাগবে, ইম্পসিবল ভাই। দেখেন এই যে ইন্ট্রোডাকশন, ডেফিনেশন আর মাইক্রোইড, এইটা নিয়ে আপনার মোটামুটি কি 1 পেজ বা 1 পেজে কিছু বেশি যাবে। এইটা আপনাকে 1 পেজে লিখতে হবে, রোল অফ এ মাইক্রোইডটাকে, ঠিক আছে? এটাকে আপনি চাইলে কি করতে পারেন, সাব ওই যে হেডলাইন দিয়ে দিয়ে লিখতে পারেন, মানে এইটাকেই আপনি হেডলাইন দিয়ে লিখতে পারেন। বুঝতে পারছেন কি জিনিসটা? তারপরে আপনি এই জিনিসটা 1 পেজ, আর এই জিনিসগুলো মিলে 1 পেজ, কত হইলো 2 পেজ। তারপরে এই দুইটা জিনিস নিয়ে কি 3 পেজ, আর আমি বাফার রাখলাম ½ পেজ, মানে 3.5 পেজ। বুঝতে পারছেন? আপনি যখন দেখবেন যে কি আপনাকে 3 পেজ দেওয়া আছে, তখন আপনার কি হবে, এই লাস্টের দুইটা জিনিস, এই যে চ্যালেঞ্জেস এন্ড প্রসপেক্টস, রেকমেন্ডেশন এন্ড কনক্লুশন, এই পার্টগুলো ছোট হয়ে যাবে। আমার মনে হয় না এটা ভাই, আমি বেসিক্যালি এটা 3 পেজের জন্য ম্যাপটা করছি। বুঝতে পারছেন কি জিনিসটা? না 6 পয়েন্ট যাবে না ভাই, ছোট ছোট করে লিখবেন, জিস্ট পয়েন্ট গুলো লিখবেন, ঠিক আছে? একদম জিস্ট পয়েন্ট, মানে বেশি লেখা মানে আপনি চাইলে তো চুইংগাম মতো চাপে যেটা 10, মানে যে আমরা ছোটবেলা ফোকাস লিখতাম না, ছোটবেলায় ইয়া লিখতাম না, রচনা লিখতাম না, আমাদের সময় একটা রচনা সবসময় আসতো, পরিবেশ দূষণতার প্রতিকার।
এবং বিশ্বাস করেন না কিনা জানি না, মানে ওই মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, এগুলাকে একজন 5 পেজ করে লিখতো, এগুলোর মধ্যে আবার বহুত কিছু ঢুকাইতো। তো আমরা তো ওদিকে যাবো না, আমরা জিস্ট পারবো, সামারি আকারে লিখে আসবো, কিন্তু যেন সবগুলা টপিক যেন আসে। মানে আমাদের কন্ডিশন হচ্ছে পেজ ভরানো না, আমাদের ইয়াটা হচ্ছে কি, টার্গেট হচ্ছে কি, আমরা সবগুলা টার্ম, সবগুলা প্যারা যেন আমি কি করতে পারি ভাই, মেনশন করতে পারি। বুঝতে পারছেন কি জিনিসটা? এখানে দেখেন আমি আপনাকে বলছিলাম কিছু ট্রেন্ডি কিছু কি দিতে হবে ভাইয়া, টার্মস দিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে টার্মটা ভাইয়া, সেটা এখনো মেনশন করছে, জয় করছে ভাই। দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এই জিনিসটা আপনাকে এখানে মাস্ট মেনশন করতেই হবে। মানে এই টার্মগুলো যদি টিচার চোখে দেখে, টিচার বুঝবে যে না, আপনি রোলগুলো ঠিকঠাক ভাবে লিখতে পারছেন। কারণ সবাই জানে যে কি, বেসিক রোল কিন্তু একটাই, মানে ঘুরে ফিরে কিন্তু সকলে একটাই জিনিস করতেছে, যে কি, ইজিয়ার কন্ডিশনে বা ফ্লেক্সিবল কন্ডিশনে লোন ডিসবার্সমেন্ট, রাইট? আর লোন গুলো হচ্ছে কি নন মর্গেজ লোন, আর কিছুই না। মানে এটাই কিন্তু বেসিক রোল, কিন্তু এই রোলগুলো আলটিমেটলি সেকেন্ডারি কি কি রোল প্লে করতেছে সেটা আপনাকে বলতে হবে। ওমেন এম্পাওয়ারমেন্ট, তারপর হচ্ছে কি এমপ্লয়মেন্ট, তারপরে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, তারপর হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। মোটামুটি এই জিনিসগুলো যদি আপনি দিতে পারেন, ঠিক আছে, সোশ্যাল অ্যাওয়ারনেস এটা না, আর ওই সলভস ইকোনমিক ডিসপ্যারিটি, এগুলো তো আপনার লেখার মধ্যে চলে আসবে। জেন্ডার ডিসক্রিমিনেশন রিডাকশন, এই জিনিসগুলো যে যখন দিবেন, তখন আপনার টিচার বুঝবে যে কি না, দেখেন এখানে লেখার মধ্যে আমরা কি কি রিলেট করেছি, আমরা নারীকে রিলেট করেছি, রাইট? তারপরে আনএমপ্লয়মেন্টকে রিলেট করেছি, তারপরে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে রিলেট করেছি। আমরা কিন্তু মানে বিগ তিনটা এক্সপেক্টকে কিন্তু আমি কি করছি এখানে সাইড করে ফেলেছি। সো এই যে ইনক্লুসিভনেসটাই আমাদের চলে আসতেছে, আমার ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে চলে আসতেছে, আলাদা করে লেখা লাগতেছে না, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমাদের মোটামুটি এইগুলো আমাদের লিখলে হয়ে যাবে, ঠিক আছে কি জিনিসটা? এটা কিন্তু ম্যাপিং, মানে এটা আপনি চিন্তা করবেন আগে, যে ওই যে বললাম না 2 মিনিট ধরে চিন্তা করবেন যে কি কি লিখবো। তো এগুলো তো আমি বলতেছি দেখে সময় লাগছে, আপনি চিন্তা করতে তো সময় লাগবে না। আপনি চিন্তা করুন যে একটা একটা প্যারাতে ইন্ট্রোডাকশন লিখবো, তারপরে আমি পভার্টি ডেফিনেশনটা লিখবো, তারপরে ম্যাক্রোইড নিয়ে লিখবো, তারপর সরাসরি রোল অফ ম্যাক্রোইডে চলে আসবো। এই রোল অফ ম্যাক্রোইড কি হবে, কয়েকটা সাব ইয়া হবে আমাদের, এই সাব হেডলাইন হবে। বুঝতে পারছেন আপনারা যেগুলো বলতেছেন? তারপরে দেখেন যখন আমার রোল অফ ম্যাক্রোডে 1 পেজ বা 1 পেজ থেকে একটু বেশি লেখা হয়ে গেছে, দ্যাট মিনস কি আপনার লেখা শেষ। এখন আপনি কি ছোট করে এই চ্যালেঞ্জেস এন্ড প্রসপেক্টস, এই জায়গাটাতে আপনি গ্লোবাল, আমাদের যে গ্লোবাল যে পয়েন্ট অফ ভিউ, সেটাকে আপনি কি করবেন ভাই, সাইড করবেন। বুঝতে পেরেছেন আমার কথা? আর লাস্টে আসবে আমার রিকমেন্ডেশন এন্ড কনক্লুশন। মানে ছোট করে আপনারা কি করবেন, মানে আরো আমাদের এটাকে আরো এক্সিলেট করার জন্য আরো কি কি স্টেপস নেওয়া যায় সেটা। আর কনক্লুশনে অবশ্যই আমরা কি করবো, চাইলে এখানে আবার বাংলাদেশের যে আর্টিকেল, আমি আপনাদেরকে বলছিলাম যে কনস্টিটিউশনাল আর্টিকেলটা এখানে কি করবো, মাস্ট সাইড করবো কোথায়, কনক্লুশনে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট আওয়ার ম্যাপিং। আপনার কি ভাই সবাই বাফার স্পেস বলতে বুঝাচ্ছেন কি, ধরেন আপনি 3 পেজের একটা পরিকল্পনা করছেন, কিন্তু দেখা গেল কি আপনার বেশি লাগলো, ওই জিনিসটাকে আমি বাফার বলতেছি। মানে আপনি যে এক্সট্রা কিছু কি রাখছেন, আপনি আগে থেকে যে প্রভিশনটা রাখছেন, এটাকে আমি বাফার বলতেছি। বাফার মানে এখানে প্রভিশন বোঝাচ্ছে আর কি, আগে থেকে কি, মানে আপনি হাফ পেজ বেশি লাগতে পারে এরকম চিন্তা করে লেখা শুরু করছেন। ক্লিয়ার? আপনি চিন্তা করছেন 3 পেজ, কিন্তু দেখা যাচ্ছে কি লেখতে গিয়ে আপনার লেখা একটু বেশি হয়ে গেছে, তারপর যে 3.5 পেজ যেতেও পারে। ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন এই জায়গাটাতে এক একজনের চিন্তা ভাবনা একরকম হবে, এবং এটা টোটালি আসবে থেকে আপনাদের রেসিডুয়াল নলেজ থেকে। মানে এখানে কি কি টার্ম, কি কি আপনারা জিনিস পাতিগুলো আনবেন, এগুলো একান্তই আপনার যে এতদিন ধরে যে পড়া করছেন সেখান থেকে আসবে। ওকে। তারপরে চ্যালেঞ্জেস এন্ড প্রসপেক্টস, আপনারা সব বুঝতে পারছেন যে আমাদের এই দেশে মাইক্রো ক্রেডিটে কি কি চ্যালেঞ্জেস আছে। চ্যালেঞ্জেস মানে সবসময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের দেশের চ্যালেঞ্জ কি বলতে পারবেন, মেইন জিনিসটা কি? ওই যে আপনার নৈতিকতা সুশাসন পড়ে এসেছেন না ছোটবেলায়, এই ছোটবেলায় বলতেছি বিসিএস প্রিলিতে আপনারা নৈতিকতা সুশাসন পড়েছেন না, গুড গভর্নেন্সের চ্যালেঞ্জেস যেগুলো, সেই চ্যালেঞ্জেস গুলো কিন্তু ফাইন্যান্সিয়াল যে কোনো টপিকে সেগুলো কিন্তু সেম চ্যালেঞ্জ আমাদের জন্য। ক্লিয়ার? বুঝতে পারছেন? করাপশন, তারপর হচ্ছে ডিফল্ট লোন, এই একটা জিনিস ভাই, এখানে কখনোই ডিফল্ট লোন আসবে না। এখানে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের করাপশন। দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট চ্যালেঞ্জ অফ মানে অফ মাইক্রোক্রেডিট, এটা কি হবে ভাইয়া, করাপশন 1 নম্বর। ওভার পপুলেশন আপনি প্রাইমারি চ্যালেঞ্জ হিসেবে আনতে পারবেন না, আপনি সেকেন্ডারি চ্যালেঞ্জ হিসেবে আনতে পারেন। যে আমাদের দেশে জনসংখ্যা বেশি, তো এই বিরাট জনসংখ্যা কাভার করা মাইক্রোক্রেডিটের পক্ষে এখনো পসিবল না। আমাদের মাইক্রোক্রেডিটের সিয়ারটাকে কি করতে হবে, বা ডোমেনটাকে আরো এক্সপান্ড করতে হবে, এটা অবশ্যই সেকেন্ডারি চ্যালেঞ্জে আসবে। ক্লিয়ার? কিন্তু এটা কিন্তু প্রাইমারি চ্যালেঞ্জেস না। প্রাইমারি চ্যালেঞ্জ কোনটা আমাদের, প্রাইমারি চ্যালেঞ্জ কোনটা ভাইয়া, করাপশন। অনলি ওয়ান, মানে এটা আপনাকে মেনশন করতে হবে ভাই, করাপশন ইজ এ মাস্ট। ক্লিয়ার? তারপরে আপনি অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আপনি কি করতে পারেন, চাইলে এখানে আনতে পারেন। তারপরে এই যে পুয়ার ইমপ্লিমেন্টেশন অফ ল এন্ড লেজিসলেশন, বা যেটা একজন আমাকে বলেছে কোনটা আপনার, একজন ভালো একটা পয়েন্ট বলছে, উইক গভর্নেন্স, এই জিনিসটা আপনি সেকেন্ডে আনবেন, কিন্তু আগে কিন্তু ভাই করাপশন, তারপর হচ্ছে কি ইমপ্রপার ইমপ্লিমেন্টেশন অফ ল এন্ড
কি লেজিসলেশন মানে আইন শৃঙ্খলার কি মানে মানে সরি নিয়ম শৃঙ্খলার কি আপনার কম ইমপ্লিমেন্টেশন বা পোর ইমপ্লিমেন্টেশন, এটা হচ্ছে আপনার সেকেন্ড। নেপোটিজম আসতে পারে কিন্তু প্রাইমারি না, সেকেন্ডারি হিসেবে মানে পরে আসবে, ঠিক আছে। তারপরে ল্যাক অফ স্কিল, ভাই এখানে স্কিল কোথায়? এখানে স্কিল তো না, এখানে আপনি লোন ডিসবার্স করবেন, এখানে তো স্কিলের বিষয় না, এখানে তো ট্যালেন্টেড ছেলে মেয়ে লাগছে না, স্কিল আসবে না ভাইয়া। এখানে আরেকটা পয়েন্ট আসতে পারে যেটা দেবনা বলছে, অ্যাকাউন্টেবিলিটি, দ্যাটস আ নাইস পয়েন্ট। এটা আমাদের সেকেন্ড বা থার্ডে আসবে আফটার করাপশন। ওকে, বুঝতে পারছেন? তারপরে চমৎকার আরেকটা পয়েন্ট যেটা শাহরিয়ার বুলবুল দিচ্ছে ভাই, চমৎকার, থ্যাংক ইউ। ব্যুরোক্রেসি, রেড টেপিজম, এই জিনিসটা যদি আপনারা মেনশন করতে পারেন ভাই, এখন বলতে পারেন যে ভাই আমি সরকারি চাকরি করবো কিন্তু আমি কি সরকারের বিপক্ষে লাগবো? উত্তর হচ্ছে না। এইগুলা কিন্তু মানধাত আমলের রুল, ব্রিটিশ রুল, এইগুলা যে চেঞ্জ করা দরকার, এই জিনিসটা কিন্তু আপনি আপনার ফোকাস সেটিং এ অ্যাড্রেস করতেছেন। সো দিস ক্যান নট বি এ নেগেটিভ ইস্যু। আপনি এগুলা কি করতে পারেন ভাই, মেনশন করতেই পারেন। আরেকটা জিনিস আছে, কোনটা বলেন তো? আমাদের দেশে প্রেক্ষাপটে যে কোনো মেজর স্টেপে বা কোনো একটা, আমরা যদি কোনো একটা একটা প্রপার যদি একটা কি করি প্ল্যানিং করি বা প্রপার একটা স্টেপ নেই, আমাদের করাপশন একটা মেইন চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ কি বলুন তো, ইন টার্মস অফ স্কিল বলতে পারেন। মানে স্কিলটা একটা ভেগ টার্ম, আমাকে বলতে হবে যে একটা স্পেসিফিক জিনিস মিস যাচ্ছে, কোনটা বলুন তো? পলিটিক্যাল ইস্যু না, না পলিটিক্যাল ইস্যু আপনি আনতে পারেন, তবে না আনাটাই উত্তম, ঠিক আছে? কারণ লেখাটা পলিটিক্যাল, আমি চাচ্ছি না যে লেখাটা পলিটিক্যাল দিকে যাক। আরএমজি বাদ দিয়ে আপনার আর কোথাও এই পলিটিক্যাল এই টার্মটা আনবেন না, ঠিক আছে? এটা আমার একটা অনুরোধ। এগুলো হ্যাঁ, এগুলো একটাই রাখবেন, না না একটাই রাখবেন, কারণ আপনাকে তো চ্যালেঞ্জেস আর প্রসপেক্টস নিয়ে কিন্তু কি ফোকাস সেটিংটা লিখতে বলে নাই, রাইট? আপনাকে তো বলেছে কি নিয়ে ফোকাসটা লিখতে বলছে, রোল অফ ম্যাক্রোইড। কিন্তু এই রোল অফ ম্যাক্রোইডের ওদের অ্যাকশনে কি কি চ্যালেঞ্জেস আমরা ফেস করছি আমাদের ন্যাশনাল পার্সপেক্টিভে, সেটা আপনাকে কি বলা লাগছে। এক নম্বর হচ্ছে করাপশন। তারপরে আপনার কি করতে হবে, আপনার করাপশন আপনার যে কোনো কিছু আনতে হবে, তবে একটা জিনিস কিন্তু বাদ যাচ্ছে ভাই, একটা জিনিস, ইমপ্রপার ইমপ্লিমেন্টেশন অফ আইসিটি। আমরা কিন্তু নামে মানে নামে ডিজিটাল, কাজে কিন্তু ডিজিটাল হই নাই, আপনারা মনে হয় সবাই জানেন। এই জিনিসটা আমাদের যে কোনো একটা পজিটিভ একটা স্টেপে বা পজিটিভ কোনো একটা আপনার প্রজেক্টে আপনি কিন্তু এটা মেনশন করতে পারেন যে আমাদের দেশে এখনো কিন্তু কি, এই যে এখন কিন্তু ফোর্থ আয়ার এর এরা, এখন কিন্তু আমাদের এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি এরা, কিন্তু আমরা কিন্তু এখনো কোথায় ব্যাকডেটেড সিস্টেমে কিন্তু কি করতেছি ভাই, ফলো করতেছি। আমাদের এই জিনিসটা কিন্তু কি মেনশন বা অ্যাড্রেস করতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস। আর প্রসপেক্টস কিভাবে আসবে আমাদের, যে না এই দেখেন প্রসপেক্টস আপনি এখন পজিটিভ টার্ম দিবেন যে আমাদের সরকার, দেশের সরকার মডেলে ডিজিটালাইজ করার জন্য কি কি স্টেপস নিয়েছে বা ডিজিটালাইজ করার জন্য স্টেপস নিয়েছে, এটা যদি আপনি বলেন দ্যাট ক্যান বি এ প্রসপেক্টস। আর আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে আপনারা যদি কি করতে পারি ভাইয়া, ম্যাক্রোইডের ম্যাক্রোইডের আওতায় আনতে পারি, তাহলে আমাদের প্রপার্টি ডিরেকশন আরো ভালো কি হবে, রেজাল্ট পাবে। এই জিনিসগুলো হচ্ছে প্রসপেক্টস, এগুলো আপনারা লিখে দিবেন। ক্লিয়ার? আর লাস্টে আসবে কি, আর ডেমোগ্রাফি ডিমান্ডটা এখানে অবশ্যই মেনশন করবেন, অবশ্যই। ক্লিয়ার? মানে কিছু কিছু টার্ম থাকে যেগুলো আপনাকে অবশ্যই কি করা লাগবে, সাইড করা লাগবে। তারপরে সে রিকমেন্ডেশন কনক্লুশন, এটা এক লাইনে ওই যে আর্টিকেল, আমাদের সংবিধানের আর্টিকেলটা আপনি কি করে সাইড করে সেটাকে কি করা লাগবে, প্রপার ইমপ্লিমেন্ট করা লাগবে, এটা বলে আপনি কি করতে একটা কনক্লুশন টানতে পারেন। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার কি ফোকাস। কোন ফোকাস? দ্য রোল অফ মাইক্রোক্রেডিট ইন পভার্টি এলিভিয়েশন। আমরা কি সবাই মোটামুটি কি বুঝতে পারছি ভাইয়া? আমরা অবশ্যই সরকার লাগবে, একটা জিনিস খেয়াল করেন, আমরা কখনোই দা কারেন্ট আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এই টাইপের লেখা লাগবে না। আমরা কি লিখবো, মানে শুধু গভর্নমেন্ট লিখবো, মানে সরকার। ক্লিয়ার? আওয়ার গভর্নমেন্ট না, আমাদের গভর্নমেন্ট, এটাকে ইনক্লুসিভ করার চেষ্টা করবেন। আওয়ার গভর্নমেন্ট, নট ইন্টারিম গভর্নমেন্ট, নট হাসিনা গভর্নমেন্ট, নট আওয়ামী লীগ গভর্নমেন্ট, এই টাইপের কোনো ইয়া লাগবে না, পলিটিক্যালি বায়াসড কোনো ধরনের লেখা লাগবে না। ক্লিয়ার? ডিরেক্ট লিখবা আওয়ার গভর্নমেন্ট, কারণ এই গভর্নমেন্ট তো আমরা চুজ করেছি না, যেই ক্ষমতায় আসুক আফটার ইলেকশন, যে আসুক সেটা তো কি মেজরিটির পোল রেজাল্টের মাধ্যমে আসছে। দ্যাট মিনস দ্যাট গভর্নমেন্ট ইজ আওয়ার গভর্নমেন্ট। সো আপনার পার্টি হোক না হোক, আপনার লিখতে হবে আওয়ার গভর্নমেন্ট, কোনো অন্য কিছু লেখা যাবে না। বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, দিচ্ছি ও দিব। সো ম্যাপিং গেল। এখন দেখেন লেখার, অনেকেই এই ভুলটা করছেন ভাই গতবার, অনেকেই। ভাই আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন ভাই আমি ফোকাস সেটিং, আপনি যে মানে আমার গতবার স্টুডেন্ট, আমি বলতে ভুলে গেছিলাম, আমি জানতাম না যে আপনারা এটা ছাড়া লিখেন। বলছে কি ভাই আমি অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নাম্বার 9 এগুলো লেখা থাকে, আমি সরাসরি ফোকাস সেটিং লিখেছি উইদাউট হেডলাইন। এটা একটা ভাই ক্রাইম। ঠিক আছে, হয়তো আপনার দু একজনের সিনিয়র অফিসার আসছে অন্য সেগমেন্টে ভালো করার জন্য, কিন্তু এটা যদি না লেখেন আপনার দু এক মার্ক রিডাকশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। সুতরাং অলওয়েজ স্টার্ট উইথ হেডলাইন। বুঝতে পারছেন? আপনি যখন লেখা শুরু করবেন তখন আবারও হেডলাইনটা লিখবেন। হেডলাইনটা লেখার পরে মানে যেটা কোয়েশ্চন দেওয়া ছিল সেটা লিখে, আমি তো যেটা করতাম নিচে একটা কি করতাম, আন্ডারলাইন করতাম, তারপর আমি কি করতাম লেখা শুরু করতাম, এবং লেখাতে আমি কিন্তু এরকম লিখতাম না যে ইন্ট্রোডাকশন,
আমি শুধু প্যারা প্যারা করে লিখে দিতাম, কিন্তু আমি মনে মনে করতাম যে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, আমি এটা এক প্যারা লিখলাম। আর প্যারাগুলো যেন ভিজিবল হয়, টিচার যেন বুঝে যে এটার পর আরেকটা প্যারা শুরু হয়েছে। ক্লিয়ার? বুঝতেছেন ভাইয়া? আর একটা জিনিস, হ্যাঁ, এখন যদি এরকম হয় যে কোয়েশনে আপনাকে অলরেডি ওই ইয়াটা, মানে এই যেটা আইবিআর হাইব্রিড এক্সাম গুলোতে হয়, মানে ওরা কি করে যে অলরেডি ইয়াটা দিয়ে হেড মানে আন্ডারলাইন করে দেয়, মানে এই টপিকের নামটা দিয়ে, তখন আপনাকে আবার কি করা লাগবে না, আলাদা করে লেখা লাগবে না। তখন আপনি সরাসরি ওই হেডলাইন যেটা দেয়া আছে ওইটা নিচ থেকে আপনি কি করবেন, লেখা শুরু করবেন। চমৎকার কোয়েশন, আমিনুল। বুঝতে পারছেন ভাই? সেক্ষেত্রে আমরা তাহলে লিখবো না, মানে মূল কথা হচ্ছে যে আপনার অ্যান্সার স্ক্রিপ্টে অবশ্যই ফোকাস রাইটিং এর হেডলাইনটা থাকতে হবে। এখন যে যদি এটা আগে থেকে যদি লিখে দেয়, মানে টাইপ করে দেয়, তাহলে তো আপনার লেখা লাগছে না। আর যদি লেখা না থাকে তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, সেটা লিখতে হবে। ক্লিয়ার? অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নাম্বার অমুক, এটা দিয়ে কিন্তু আমার কি হেডলাইন বুঝায় না। সুতরাং আপনাকে অবশ্যই হেডলাইনটা উল্লেখ করে দিতে হবে যদি না থাকে। আমার মেসেজটা কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এখন আসেন রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন বলতে কি, ওই যে আপনি যে চ্যালেঞ্জেস গুলাকে বলেছেন, চ্যালেঞ্জেস যেগুলাকে বলেছেন, এইগুলাকে আপনি কি বলবেন, এগুলাকে রিডাকশন করতে হবে, এটাই হচ্ছে আপনার রিকমেন্ডেশন। ক্লিয়ার? আর রিকমেন্ডেশন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এটা কমন। আমাদের যে রেগুলেটরি অথরিটি থাকে তাকে আরো বেশি কি করতে হবে ভাইয়া, এম্পাওয়ার্ড করতে হবে। এটা হচ্ছে একটা কমন রিকমেন্ডেশন, অলওয়েজ রিমেম্বার ইট। আমি আপনাদেরকে ওই যে ডেইলি টাস্কে চারটা, ওই যে আমাদের যে রেগুলেটরি অথরিটি আছে, দেখবেন যে এই ইয়ার রিলেটেড, আমাদের যদি কি অর্থনীতি রিলেটেড যদি কোনো ফোকাস সেটিং আসে, দেখবেন যে লেখাটা কোনো না কোনো ভাবে হয়তো কোনো একটা রেগুলেটরি অথরিটির সাথে কি যাচ্ছে, খাপে খাপ যাচ্ছে। ফর এক্সাম্পল ধরেন আপনাকে আসলো ফুড সিকিউরিটি বা ফুড সেফটি নিয়ে কি আসলো, লেখা আসলো, তখন আপনি কাকে ইয়া করবেন বলেন তো? ফুড ধরেন ইয়াস, তখন আপনি কাকে বলবেন? অবশ্যই তখন বিএসটি কে কি করবেন, একটু ভাই সাইড করবেন যে বিএসটি কে আরো এম্পাওয়ার করতে হবে, আরো ডিজিটালাইজ করতে হবে। দ্যাটস ইউর রেকমেন্ডেশন। ক্লিয়ার? বুঝতে পারতেছেন আমার জিনিসটা? এইটাই। হুম। পয়েন্ট মেনশন না করে জাস্ট প্যারা করে, হ্যাঁ, হ্যাঁ, রাইট, নাজমুল সাকিব। তবে হ্যাঁ, আরেকটা ওয়ে আছে যেটা আমি দেখাবো বলছিলাম, যে এই যে এই যে ডেমো যেটা আসবে আপনার ডেমোগ্রাফি ডিবেটের, ওখানে তবে ওটা জিনিস আছে ভাইয়া। আপনি যদি চান যে ভাইয়া আমি ওই হেডলাইন গুলাকে নাম দিয়ে লিখবো, তো সেক্ষেত্রে আপনার ইন্ট্রোডাকশন আর কনক্লুশন এই ২ টা পার্টের নাম ছাড়া বাকি ভিতরে যে ৩ টা বা ৪ টা, বেশি লেখা যায় না। ৩ টা যে বা ৪ টা যে আপনি কি লিখবেন, ইয়া দিবেন, প্যারা লিখবেন। প্যারাগুলোর নাম চাইলে দিতে পারেন। তবে ওই নামগুলা বেসিক লাইন দিলে হবে না। যেমন আপনি লিখলেন যে কি রোল অফ ম্যাকুরেটি দিয়ে লেখা শুরু করলেন। এইটা একদম ভেগ একটা কি হেডলাইন। তারপর আপনি লিখলেন কি চ্যালেঞ্জেস এন্ড প্রসপেক্টস অফ ম্যাকুরেটি। এইসব মানে ছোটবেলার হেডলাইন দেওয়া হবে না। আপনাকে হেডলাইন ফরমেশন শিখতে হবে। এটা আমি শিখাবো যে কিভাবে আপনারা হেডলাইন ফর্ম করতে পারেন, এবং হেডলাইন ফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট। এটা আমাদের কোথায় লাগে? ওই যে গিভ এ সুইটেবল টাইটেল টু দা মেনশন প্যাসেজ, এই টাইপের প্রশ্ন কখনো দেখেছেন কম্প্রিহেনশনে? আবার বলছি আপনাদেরকে, আপনারা যখন কোন একটা কম্প্রিহেনশন দেখেন, কম্প্রিহেনশন রাইটিং, ওখানে কয়টা প্রশ্ন, একটা প্যাসেজ থাকে, প্যাসেজের পর কতটা প্রশ্ন থাকে, রাইট? এ বি সি ডি ই। আপনারা দেখবেন ম্যাক্সিমাম কেসে লাস্টের প্রশ্নটা কি থাকে ভাইয়া, যে কি গিভ এ সুইটেবল টাইটেল অফ দিস, অফ দ্য গিভেন প্যাসেজ অফ দ্য মেনশন প্যাসেজ। সেই ক্ষেত্রে আপনাকে টাইটেল মেকিং যেটা, সেটাই হচ্ছে আমার কি হেডলাইন মেকিং। সুতরাং এই জিনিসটা আমি আপনাদেরকে এই কোর্সে শিখাবো। আপনারা পারেন না ওইটা, বিলিভ মি অর নট, আপনারা ভেগ লেখা দিয়ে আসেন। আমরা ওই প্যাটার্ন ফলো করবো না। আমরা যেটা স্ট্যান্ডার্ড, মানে যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অফ রাইটিং এর হেডলাইন, আমরা সেটা শিখাবো। ক্লিয়ার? হয়তো নেক্সট বা এর পরের ক্লাসটাতে আমরা এই জিনিসটা শিখবো যে কিভাবে আমরা হেডলাইন ফর্ম করতে পারি। তবে এটা একটু সময় নিচ্ছে আমি এই কারণে, কারণ ওইটা পারার জন্য আপনাকে ক্লজ এবং ফ্রেজের ভালো ধারণা থাকতে হবে। আই রিপিট, ক্লজ এবং ফ্রেজের ধারণা ছাড়া আপনার কখনোই হেডলাইন বানাতে পারবেন না। সো অলওয়েজ রিমেম্বার ইট, যে আপনার ক্লজ এবং ফ্রেজের ক্লাসগুলো যেন এটলিস্ট কি হয়ে যায়, মানে করা হয়ে যায়। ঠিক আছে? ক্যাশ 22 ছিল যে ভাই, এটা থাকবেই। মানে আমি কি বললাম ভাই, এই কোর্সটা আপনার করার পরে দেখবেন যে কি, মানে আমি যা বলছি এক্সামে না ওরকম জিনিসগুলো আসতেছে। সুতরাং তখন আপনাদের কি করতে হবে, এই রেসিডুয়াল নলেজ গুলো এপ্লাই করে কি করতে হবে, খাতায় লিখে আসতে হবে। ক্লিয়ার সবাই? বিসিএস তো লাগে, অনেক জায়গায় লাগে, হ্যাঁ। এরপর সামারি রাইটিং এর টাইটেল আপনারা দেন না, সেখানেও কিন্তু সেম জিনিসটা লাগে। তো এই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে যদি আপনারা এরকম চান যে কোনো একটা ফোকাস রাইটিং এ আপনারা হেডলাইন গুলোর নাম দিবেন, তাহলে টাইটেল মেকিং এর মতো করে হেডলাইন গুলো দিতে হবে, আদারওয়াইজ দিয়েন না। ক্লিয়ার আমার কথাটা? সো দ্যাটস অল অ্যাবাউট ম্যাপিং। তারপর আমরা কি করবেন, হেডলাইন দিয়ে বিসমিল্লাহ বা নিজ ঈশ্বরের নাম দিয়ে লেখা শুরু করবেন। কেন ভাইয়া এটা ইম্পর্টেন্ট, কেন এটা সময় মাথায় রাখবেন, ফোকাস সেটিং গুলো চেষ্টা করবেন যে আগে লেখার। এটা একটা আমার কমন ট্রিক। আমার কয়েকটা স্টুডেন্ট গত বেচে তারা আমার কথা অমান্য করে পরে লিখছিল, এবং আলটিমেটলি একজন দেখলাম যে রাকাব পাইছে, আরেকজন দেখলাম যে কেবি পাইছে, এবং তারা দুইজন আমাকে মেসেজ দিয়েছে। আমি চাইলে আপনাদেরকে মেসেজগুলো দেখাইতে পারি যে আপনার কথা না শুনে ভাইয়া ফোকাসগুলো পরে লেগেছে এবং ফোকাসের কোয়ালিটি খারাপ হয়েছে।
এই জন্য কিন্তু তারা মেরিটে একটু পিছায় গেছে। তারা যদি ফোকাসটা একটু আগে লিখতো তাহলে হয়তো কি হইতো? নাম্বারটা বেশি হইতো। সুতরাং এটা একটা স্ট্র্যাটেজি মাথায় রাখবেন। ফোকাসটা আগেই লিখে ফেলা। যদি মোটামুটি কমন পান, মানে একদম আনকমন হইলে ভিন্ন হিসাব। এটা আপনি স্পেস রেখে দেন, পরে লেখেন। কিন্তু যদি মোটামুটি কমন টপিকের মধ্যে আসে, আমি অনুরোধ করব আপনারা অবশ্যই ফোকাস সেটিংটা আগে লিখে ফেলবেন। ঠিক আছে গাইস? বুঝতে পেরেছেন? ওকে। আচ্ছা, আরেকজন বলেছে ভাই FO FDA ওই আচ্ছা একটু ব্যাকে যাই। এই রিকমেন্ডেশন এখানে দেখেন, আপনি যদি এখানে FAO আর FDA এটাকে যদি মেনশন করতে চান, তাহলে আপনাকে কি কমপ্লায়েন্স ইস্যুটা আনতে হবে। যে ইন্টারন্যাশনাল বডিজ এর সাথে আমাদের কি করতে হবে? কমপ্লায়েন্স যেন কি হয়? 100% হয়। সেটা আপনাকে কি করতে হবে? এটা হচ্ছে রিকমেন্ডেশন। আর ন্যাশনাল বডিকে কি করতে হবে? আরো বেশি এম্পাওয়ার্ড করতে হবে। মানে ওদেরকে আরো বেশি স্ট্রেংথ দিতে হবে। আর ইন্টারন্যাশনাল বডিজ গুলোর সাথে কি করতে হবে? কোলাবোরেশনটা আরো বাড়াতে হবে। ইন্টারন্যাশনাল লস এন্ড রেগুলেশন এর সাথে কি করতে হবে? আমাদের কমপ্লায়েন্স ফ্যাক্টরটা আরো কি করতে হবে ভাই? ইনক্রিজ করতে হবে। এইগুলা যাবে আপনার কোথায়? রিকমেন্ডেশন পার্টে। ক্লিয়ার আমার কথাটা বুঝতে পারছেন? মানে রিকমেন্ডেশনটা কিন্তু অলমোস্ট ওই যে ইয়ার মতো একটা কমন জিনিস। মানে মোটামুটি কমন থাকে রিকমেন্ডেশন। ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখবেন, রিকমেন্ডেশনটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না। রিকমেন্ডেশন সাধারণত ২ লাইনে আমরা লিখে ফেলি। সো এটা নিয়ে বেশি বদার হওয়ার কিছু নাই। ওকে? এখন লাস্ট একটা জিনিস, যদি এটা আজকে ক্লাসে বলা উচিত নয়, প্রশ্ন করেছেন তাই বলতেছি আমি। যে ভাইয়া নীল কলাম ব্যবহার করা যাবে কিনা? উত্তর হচ্ছে নীল কলাম ব্যবহার করা যাবে কিন্তু কালার পেন ব্যবহার করা যাবে না। কালার পেন মানে বুঝছেন কোনটা? ওই যে কিছু কলমের সাথে কালারস এরকম একটা লেখা থাকে না ভাইয়া? ওগুলা ইউজ করা যাবে না। আপনাকে একদম যেটা বেসিক ব্লু যেটা, মানে যেটা ডিপ ব্লু ওইটাই ব্যবহার করতে হবে। এর বাইরে কোন শেড আসলে ব্যবহার করা উচিত না। কারণ মানে গড নোস আপনার খাতা যদি কোনো মেয়ে টিচারের কাছে পড়ে বা কোনো একটা টিচারের কাছে পড়ে যারা এগুলো পছন্দ করে না, তারা কিন্তু খুবই বিরক্ত হয় ভাই। আপনারা তো মনে করেন যে ভাই মেয়েরা মনে হয় কালার পেন পছন্দ করে। কিন্তু কি জানেন? আমি যতগুলা সচিব মানে উপর লেভেলের মানে ফ্যাকাল্টি দেখেছি তারা আসলে কি জানেন? চায় মানে অর্গানিক জিনিসপাতি চায় মেক্সিমামই। মানে একদম বেসিক। খুব বেশি ওই যে আঁকাবুকি করলে না তারা বিরক্ত ফিল করে। বুঝতে পারছেন? সুতরাং ওই ভাবিয়েন না যে সবুজ কালার, একটু আকাশি নীল কালার এগুলা ব্যবহার করলে হয়তো টিচার চোখে পড়বে। ইটস নট লাইক দ্যাট। ওকে? সুতরাং কালার পেন আপনারা শুধু নীল কলম ব্যবহার করবেন। হ্যাঁ, তবে এক্সাম স্ক্রিপ্টে যদি লেখা থাকে যে কি আ ক ক কালো কলম ছাড়া অন্য কোন রঙের কালি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আপনারা নীল কলম ব্যবহার করতে পারবেন না। হোয়াটএভার। এখন আসেন ভাই এত কিছু তো বললাম। এখন আমাদের ওই লিখাগুলোর মাঝখানে কিছু ডেটা ঢুকাতে হবে না ভাইয়া? কিছু প্রাসঙ্গিক ডেটা এবং দেখেন এই ডেটাগুলো কিন্তু আপনারা অনেকগুলাই পারবেন। যদি এটা পরীক্ষায় যদি আসতো। দেখেন তো ভাইয়া, আপনারা ভাইয়া দিয়ে লিখতেছেন। কি নিয়ে লিখতেছেন? মাইক্রো ক্রেডিট নিয়ে লিখতেছেন। তো মাইক্রো ক্রেডিট যে ইনস্টিটিউট গুলো আছে এগুলো আপনারা লিখতে পারবেন না? যে টপ যে ইনস্টিটিউট গুলো আছে বা টপ যে অর্গানাইজেশন গুলো আছে, ব্রেক, আশা, টিএম, এমএসএস এই টাইপের কয়েকটা ইনস্টিটিউটের নাম আপনারা কি করবেন? অবশ্যই এখানে মেনশন করবেন। না হলে কিন্তু ফোকাসটা ইনকমপ্লিট থাকে। তারপর হচ্ছে যে এই জিনিসটা চেষ্টা করবেন যে একটু মেনশন করার। কারণ এটা তো আপনারা আগেই পড়ে যাবেন, তাই না? মাইক্রো ক্রেডিট নিয়ে যখন পড়তেছেন তখন আমাদের কোন একটা স্পেসিফিক ফিসক্যাল ইয়ারে লোন ডিসবার্সমেন্ট কত? ঠিক আছে? একুরেট না হইলেও যেন মোটামুটি কি হয়? অ্যাপ্রক্সিমেট হয়। কারণ ভাই এই ডেটা গুলো ছাড়া কারণ বেসিক্যালি চিন্তা করেন রোলটা কিন্তু বেসিক্যালি কি এটা না? ইউজ ইউর কমন সেন্স। মানে যদি আমি আপনাকে বলি যে রোল অফ ম্যাক্রো এডিট তাহলে বেসিক্যালি কি রোলটা কিভাবে করে ওরা রোল ডিসপ্লে করার রোল প্লে করার মেন কি আমাদের মেকানিজমটা কি লোন ডিসবার্সমেন্ট রাইট সুতরাং এই লোন ডিসবার্সমেন্ট নিয়ে একটা ডেটা আপনার জানা থাকা আবশ্যক এখানে ক্লিয়ার সো দিতে পারলে ভালো দেখেন একটা জিনিস মাথা বলছিলাম আপনাদের থেকে যে ফোকাসে আসুক না কেন চেষ্টা করবেন যে ব্যাংকে কোরিলেট করতে মানে ব্যাংকের রোলটাকে কি করবেন চামে দিয়ে ঢুকিয়ে দিবেন এটা খুবই ক্রুশাল গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন ও আচ্ছা এটা নিয়ে কিন্তু আমি একটা দিব আপনাদেরকে ভাইয়া এই এটার নাম কি মাইক্রো ক্রেডিট মাইক্রো ক্রেডিট নিয়ে আমি একটা আমার ডেমো দিব ঠিক আছে আর এই ডেমোটা দুই ভাবে আসবে একটা হচ্ছে শুধু মাইক্রো ক্রেডিট নিয়ে আর একটা হচ্ছে স্পেসিফিক এই ইয়াটার উপরে মানে এই ফোকাসটার উপরে রোল অফ মাইক্রো ক্রেডিট ইন বুঝতে পারছেন আমার কথাটা তাহলে আপনার আমি যে ক্লাসে আলোচনাটা করলাম আপনারা ওইটা পড়ার পরে একটা আইডিয়া পেয়ে যাবেন তবে এই দুইটার মাঝখানে এই যে আমি ক্লাস নিচ্ছি আর আমি যে ডেমো দিচ্ছি এই দুইটার মাঝখানে আপনি নিজে একটু চিন্তা করেন যে আপনি লিখলে কিভাবে লিখতেন তারপর আমি যে লেখাটা দিব ওইটার সাথে নিজেরা মিলে ডিসক্রিপেন্সিটা বের করে নেবেন। ক্লিয়ার? বা কি লেকিং আছে। আর আমার লেখাটা যে অ্যাবসোলিউট ইস নট লাইক দ্যাট আপনারা সেটাকে কি ফর্টিফাই করতে পারেন। আপনারা যদি আরো নিউজপেপার পড়েন, আরো যদি কিছু ঘাটাঘাটি করেন, আরো ভালো কি এনরিচমেন্ট করা, আরো ভালো কিছু কি পাবেন? ডেটা পাবেন বা টার্ম পাবেন। ঠিক আছে? এগুলো তো শেষ নেই আসলে ভাই। যত এনরিচমেন্টটা আপনার উপরে। আমি আপনাদেরকে যেটা শিখেছি এটা হচ্ছে একদম বেসিক স্কেলেটনটা যেটা মেইনটেইন না করলেই নয়। ঠিক আছে? এখন এনরিচমেন্ট হচ্ছে আপনার উপর, আপনার নিজস্ব বুদ্ধিমত্তার উপরে। ক্লিয়ার? আমার কথাবার্তাগুলো কি ভাই বেশি কঠিন হয়ে যাচ্ছে? মানে কি মাথার মধ্যে যাচ্ছে? একটু কাইন্ডলি জানাবেন।
একটু কাইন্ডলি বলবেন, ঠিক আছে? বেসিক্যালি আমি যখন আইবিএ তে আমাদের আইবিএ তে আপনারা জানেন যে প্রায় কিন্তু মানে আপনারা জানি না আপনারা কে জানেন। আইবিএ কিন্তু বেসিক্যালি মেক্সিমাম ইয়াতে কিন্তু প্রেজেন্টেশন নামে একটা পার্ট থাকে। মানে আমাদের প্রায় প্রেজেন্টেশন দিতে হয়। ঠিক আছে? তো এমন হইছে যে আমাদের গ্রুপ ওয়াইজ প্রেজেন্টেশন ইন্ডিভিজুয়াল না। মানে কয়েকজনের গ্রুপ থাকে, গ্রুপের প্রেজেন্টেশন দিতে হয়। তো আল্টিমেটলি হয় কি কোনবার আমি যদি প্রেজেন্টেশন না দেই তখন আমাকে কয়জন জিজ্ঞেস করে যে, "ভাই কেন প্রেজেন্টেশন দেন নাই?" বা "কিরে কেন প্রেজেন্টেশন দেস নাই?" তো আমি একবার জিজ্ঞেস করছিলাম যে, "কেন প্রেজেন্টেশন আমি না দিলেই কি?" তো কয়েকজন আমাকে একটা মানে যে উত্তরটা দিয়েছিল এটাকে যদি আমি কমন মানে ইন জেনারেল যদি বলি তারা বলছিল যে, "আমার প্রেজেন্টেশনটা জলি হয়।" ঠিক আছে? এখন ভাই ভাবিয়েন না যে আমি আপনাদের সামনে ফ্লেক্স নিচ্ছি। আপনাদের সামনে ফ্লেক্স নেওয়ার কোন লাভ নাই। কারণ আপনারা অলরেডি ভর্তি হয়ে গেছেন। আপনাদেরকে নতুন করে পটানোর কিছু নাই। ঠিক আছে? তো আমার কথা মানে জলি হয় এটা হচ্ছে ওদের মানে ভাষ্য। তো এখন আপনারা যদি মনে করেন যে আমার কথাগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে আমাকে কাইন্ডলি একটু জানাবেন। ঠিক আছে? ডেটা কোন পার্টে দিব? এখন দেখেন একটা জিনিস। ডেটা রিপ্রেজেন্টেশন ক্লাসটা আমি জানি না করছেন কিনা। ডেটা এক্সট্রাকশন এর ক্লাসটা। ডেটাকে আমি মনে হয় করাইছিলাম ক্লাসটা এই ইয়াতেই। ডেটাকে আপনি ২ ভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। একটা হচ্ছে টেবুলার ওয়েতে, আরেকটা হচ্ছে লিনিয়ার ওয়েতে। ঠিক আছে? ইটস আপ টু ইউ। আপনার কাছে যদি মনে করেন যে পর্যাপ্ত ডেটা আছে লিনিয়ার সরি টেবুলার ওয়েতে কনস্ট্রাক্ট করার, তাহলে করবেন। আর আদারওয়াইজ কি ওই লাইনের মধ্যে দিয়ে লিনিয়ার ফরমেটে ঢুকিয়ে দিবেন। এবং আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি যারা আমার সাথে কয়দিন ধরে যুক্ত আছেন এই নিউজপেপার টাস্কে একদিন আমি বলছিলাম যে, "ভাইয়া এই আর্টিকেলটা পড়েন, দেখেন ওরা ডেটা গুলাকে কিভাবে লিনিয়ার ফরমেটে ইনক্লুড করেছে বা কিভাবে এপ্লাই করেছে সেই লাইনগুলা শিখতে, সেই প্যাটার্নটা শিখতে।" আমি জানি না কয়জন করেছেন। এবং চেষ্টা করবেন যে লিনিয়ার ডেটাগুলা ঠিক ওই ফরমেটে মানে ওরা যেভাবে লিখেছিল ডেইলি স্টারটা ওই ফরমেটটা আপনি জানি না খাতায় লিখছেন কারা। দরকার হলে আমার নিউজপেপার টাস্কটা একটু খুলে কয়দিন আগে একটু জাস্ট পড়ে যায়েন যে কোথায় এই জিনিসটা লেখা আছে। লিনিয়ার ডেটা রিপ্রেজেন্টেশন। ওইটা একটু ভাই চেক করে ওই দিনের আর্টিকেলটা পড়ে আপনারা কাইন্ডলি একটু ওই জিনিসটা আবার কি করবেন ভাই পড়ে নিয়েন। ঠিক আছে? বুঝতে পারছেন ভাই জিনিসটা? আর ডেটার যদি একান্তই সোর্স না পান কিছু ভেগ সোর্স দিয়ে দিয়েন। অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক, অ্যাকর্ডিং টু বিবিএস বুঝতে পারছেন? কারণ ডেটার সোর্সটা চেক করবে না। সুতরাং এটা নিয়ে বোদার হয় না। কিন্তু সোর্সটা মেনশন করা উচিত। যে অ্যাকচুয়ালি ডেটাটা কোথা থেকে এসেছে। যদি একান্ত নিরুপায় হন সেক্ষেত্রে যে আপনার বিবিএস এগুলোর উপর দিয়ে চালায় দিবেন। ঠিক আছে ভাইয়া? ওকে। তো কয়েকজন বলে ফেলেছে যে ১৬ অক্টোবরের নিউজপেপার টাস্ক। তো কাইন্ডলি একটু সবাই ১৬ অক্টোবরের ওই আর্টিকেলটা একটু আমার ইয়া থেকে বের করে পিডিএফটা সার্চ করে একটু কি করবেন ভাই? ওই লিনিয়ার রিপ্রেজেন্টেশন একটু শিখে নিয়েন। এটা খুবই কাজে দিবে। খুবই কাজে দিবে ভাইয়া। ওকে। তারপরে আসেন আমি কি বলছিলাম ভাই প্রত্যেকটা ফোকাসে ভাইয়া যে টপিকে ফোকাস রাইটিং আসলো না ট্রাস্ট মি ব্রো টিএমবি নাকি? হোয়াটএভার। তো আরো আমাদের দেশীয় কিছু কি আছে সোর্স আছে ওই যে পশ্চিম দিকে মুখ ফিরে বলতেছি ঠিক আছে আবার কেউ ভাই সোর্স হিসেবে শিবম রথি লিখে দিয়েছেন না ভাই ঠিক আছে অনেক জায়গায় দেখি যে ভাই কোনো মানে গুজব টুজব এখন ভাই আমার নামে চালা দিতেছে ভাই আলটিমেটলি কিন্তু আমার ইমেজ সংকটে চলে যাচ্ছে ভাই মানে দেখা যাচ্ছে কেউ নিজে একটা গুজব তৈরি করে বসে কি শিবম রথি বলছে ভাই হোয়াট দ্য হেল ইজ দ্যাট এবং বিলিভ মি ওরা যাদেরকে বলতেছে তারা হয়তো আমারই ছোট ভাই ওরা বলছে দাদা আপনি এই কথা কবে বলছেন আমাকে তো ওরা বলতেছে আমি বলছি কই আমি কই বললাম পরে ওরা ওদের কোন একটা গ্রুপে যে গ্রুপগুলোতে আছে দাদা দেখেন এই যে এরা বলতেছে এখন ভাই আমি কিন্তু আপনাদের ওই গ্রুপগুলোতে অ্যাড নাই কিন্তু বিলিভ মি অর নট আমারে কেউ গালি দেন আমার কেউ প্রশংসা করেন আমার কারণে কিন্তু সবই আসে মোটামুটি কারণ আমার সার্কেল কিন্তু ভাই মোটামুটি বড় ঠিক আছে মানে আপনার চাকরি প্রার্থী যারা মানে ম্যাক্সিমাম সাথে অনেকের সাথেই কিন্তু কি আছে আমার সরাসরি মানে পার্সোনাল লাইফে ইন্টারাকশন আছে সুতরাং আপনারা যদি কেউ আমাকে গালি গালাজও করেন মোটামুটি এটা মাথা রাখেন আমার কানে আসে ঠিক আছে হোয়াট এভার সোর্স ব্রেন বক্স বা সোর্স সীমাব্রতি লেখার কোনো সুযোগ নাই হোয়াট এভার হ্যাঁ, একটা চমৎকার প্রশ্ন ভাইয়া। আমি যদি এই মাইক্রো ফাইন্যান্সের ইনস্টিটিউট গুলোকে যদি আমি শর্ট ফর্ম এ লিখি, কোন সমস্যা হবে? উত্তর হচ্ছে না। ওই টিএমএসএস এটা টিএমএসএস দেখলে হবে। ঠ্যাঙ্গা মারা ওগুলো লেখার দরকার নাই ফুল ফর্মটা। ওকে গাইস? ঠিক আছে। নেক্সট। এখন দেখেন তো ভাই এই ডেটা গুলা এগুলা ভাই কমন ডেটা না? লাস্টের ৩ টা? দেখেন তো এই যে জিডিপি পার্সেন্টেজ গ্রোথ, তারপর হচ্ছে পভার্টি রেট, তারপরে বাজেট, তারপরে আনএমপ্লয়মেন্ট রেট, আমাদের টোটাল পপুলেশন, তারপরে আমাদের ইনক্রিজিং রিজার্ভ। এইগুলো আপনি কোথায় দিবেন বলেন তো? ইউজ ইউর কমন সেন্স। এই যে পজিটিভ ডেটা গুলা, আমাদের যে ১৯৭১ এ বাজেট ছিল এত, বর্তমানে এত, তারপরে আমাদের রিজার্ভ বেস যে কতটুকু হইছে, এইগুলা কিসের রিফ্লেকশন? এগুলা পভার্টি রিডাকশনের রিফ্লেকশন। এটা কোন পার্টে দিবেন বলতে পারবেন কেউ? মানে এই যে আবার বলতেছে বাংলায়। এই যে আমাদের ১৯৭১ সালে ধরেন একটা বাজেট ছিল। বর্তমানে আমাদের বাজেটটা কিন্তু আকার অনেক বড় হচ্ছে। এটা কিন্তু একটা কমন একটা ডেটা। তারপরে আমাদের এত পপুলেশনের আমাদের রিজার্ভ হচ্ছে কি এত।
এই যে মানে রিজার্ভ মানে তো বুঝেন ফরেক্স আর কি, ঠিক আছে? তো এই জিনিসগুলো কোথায় দিবেন? চমৎকার! এই তো ভাই। না রে ভাই, এই যে প্রসপেক্টস এ দিবেন। বুঝতে পারছেন? এটা আমাদের প্রসপেক্টস না? আমরা ৭১ এটা ছিলাম, বর্তমানে এত, আমাদের ফরেক্স এত হয়েছে। এটা আমাদের একটা প্রসপেক্টস। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস উই গট অপরচুনিটিস টু এক্সপান্ড দ্য প্রোগ্রাম। বুঝতে পারতেছেন? আমাদের অপরচুনিটিস এখনো আছে। আমাদের এই যে রুরাল, সরি, পভার্টি রিডাকশনের আমাদের যে প্রোগ্রামটা, সেটাকে এক্সপান্ড করার আমাদের আরো কি আছে, ওয়ে আছে। কারণ হচ্ছে কি, আমাদের রিজার্ভ শক্তিশালী। এইগুলো কিন্তু রিলেভেন্ট ডাটা, এবং এগুলো কিন্তু আপনার মুখস্থ, রাইট? মানে এগুলো তো এমন না যে ওই এগুলো কিন্তু কমন ডেটা। সুতরাং এইভাবে কোরিলেট করার চেষ্টা করবেন। এখন আমার কিছু ক্লাস আপনারা আরো করেন, মোটামুটি আইডিয়া দাঁড়ায় যাবে। তারপর নিজেদের মধ্যে একটু আলোচনা করবেন, ঠিক আছে? আমার একটা ছোট ভাই এই কথা বলে যে, যদি আমি নন স্মোকার, আমি ফ্রাঙ্কলি বলি, আমি কিন্তু স্মোক করি না, কিন্তু আমার ছোট ভাই একটা আছে, সে বলে যে ভাই, কোন একটা বড় ভাইয়ের সাথে সিগারেট খাইতে খাইতে পড়ালেখা নিয়ে যে আলোচনা হয়, নিজে আধা ঘন্টা পড়লেও সে আলোচনাটা হয় না। সুতরাং নিজেদের মধ্যে একটু কি করবেন ভাই, একটু একটু আলোচনা করার চেষ্টা করবেন। ক্লিয়ার? আমার ক্লাসের সাথে সাথে। ওকে। সো আমি কি মোটামুটি বুঝাতে পারতেছি ভাই, বা আপনারা কি মোটামুটি আইডিয়া পাচ্ছেন যে আপনাদের কিন্তু বেশি কিছু জানা লাগতেছে না ভাই, অল্প কিছু জিনিস নিয়ে কিন্তু কি আপনি একটা সুন্দর ফোকাস রাইটিং আপনি কি করে ফেলতে পারতেছেন ভাই, রেডি করে ফেল রেডি করে ফেলতে পারছেন। সো এই জিনিসটা আপনাকে শিখতে হবে। মানে বেসিক্যালি আপনারা হাইলাইট করবেন কিসের উপরে ভাই, বলতে পারবেন? বেসিক্যালি আপনারা হাইলাইট করবেন এই জিনিসটার উপরে, ম্যাপিং। মানে আপনারা যে পুরো ফোকাসটা যে এক্সামে লিখবেন, কি কি প্যারা থাকবে, এই জিনিসটাতে কি করবে, সেটা আগে ২ মিনিটের চিন্তাতে সেটা চলে আসবে। এজন্য সবসময় ২-১ মিনিট চিন্তা করবেন ফোকাসটা কি, কি নিয়ে লিখবেন। ক্লিয়ার? এবং এই জিনিসটা আগে আরো গুরুত্বপূর্ণ যে কোন বিষয়ে ফোকাস লিখবো। এই যে রোল অফ মাইক্রোরেট, এইটা নিয়ে যে আপনাকে তেনা পেঁচাইতে হবে, এটা কিন্তু আপনাকে প্রশ্ন পড়েই বুঝতে হবে। সো গতবার অনেকে যারা ওই যে মাইক্রোরেটের বিশাল, বিশাল হিস্ট্রি দিয়ে ইয়া করছে, তারপরে ভুগি-চুগি কতগুলা কি আসছে, ওই কনটেক্সট আনছে মাইক্রোরেট সাথে কোরিলেট করার জন্য। ভাই, যদি মাইক্রোরেট নিয়ে একটা এসে রাইটিং আসতো, তাহলে আপনারা নাম্বার পাইতেন। মানে ওদের কথা বলতেছি, ঠিক আছে? কেউ, কেউ দেখছি যে ভাই মাইক্রোরেটের সাথে মানে কি সব কতগুলো কনটেক্সট রিলেট করে নিয়ে আসছে। কিন্তু এখানে কনটেক্সট আনার কোনো দরকার নাই। একটাই কনটেক্সট আসতে পারে, যেহেতু আমাদের এটা দেশের ফিন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে কথাবার্তা। সেটা হচ্ছে কি ৭১ এ আর পোস্ট লিবারেশন এ। মানে ৭১ এর ডেটা আর পোস্ট লিবারেশন, মানে সরি, ৭২ এর ডাটা আর হচ্ছে কারেন্ট ডাটা। এই ২ টার একটা কি কম্পারেটিভ এনালাইসিস আসতে পারে। এছাড়া আর কোন কনটেক্সট এখানে আসার মতো নয়। ওকে গাইস, বুঝতে পারছেন? সিগারেট লার্নিং সিস্টেম, সিএলএস। হোয়াটএভার ভাই, আমি কিন্তু স্মোকিং প্রমোট করতেছি না। সো যারা স্মোক করেন তাদের তো একটা সার্টেন গ্রুপ থাকে, তারা দেখবে যে তারা নন স্মোকারদের সাথে খুব একটা মিশে না। আনফরচুনেটলি আমি যাদের সাথে মিশি সবাই স্মোকার। আমার সার্কেলে, আমি যেই সার্কেলেই থাকি না কেন, আমার সার্কেলে আমি নন স্মোকার, বিলিভ মি অর নট। মানে এর মানে হচ্ছে দেশে স্মোকিং এ স্মোকারদের রেট বেড়ে গেছে। আমার মতো মানুষের সংখ্যালঘু হয়ে গেছে ইন টার্মস অফ স্মোকিং। ঠিক আছে? হোয়াটএভার ভাই। আচ্ছা, দীপ শাহ বলতেছে আমি এগুলাই করছিলাম আর এসওতে ধরা খাইলাম। মানে কি ভাই? মানে আপনি ওই যে মাইক্রো ক্রেডিটের মানে একদম ১৪ গোষ্ঠী লিখে দিয়ে আসছেন, রাইট? দীপ সাহা? না, খাতা বাংলাদেশ ব্যাংকের ভিতরে দেখে না ভাই। খাতা অ্যাকচুয়ালি কি দেখে? ফ্যাকাল্টিরা নিজ নিজ বাসায় নিয়ে আসে ব্যাংকের। দীপ সাহা, বুঝতে পারছেন ভুলটা কোথায়? এই যে দীপ সাহার ভুলটা সবাই খেয়াল করেন। উনি কিন্তু আল্টিমেটলি আসে নাই। আসলে নিশ্চয়ই আজকে উনি আমার ক্লাস করতো না, তাই না? নো অফেন্স। তো বিষয়টা হচ্ছে এটা যে এই ভুল কাজগুলো আপনারা কখনোই করতে পারবেন না। আচ্ছা, ওর প্রিয় ভাই রিল্যাক্স ভাইয়া, আমি তো আছি। ঠিক আছে? সো দীপ সাহেব প্যারা নাই, প্যানেল তো আছেই। ঠিক আছে? আর দেখেন না, আর অবশ্যই এবার হবে, যেহেতু আপনি প্রিলি কভার করেছেন, রিটেন পাস করেছেন, দ্যাট মিনস আপনার সার্টেন পোরশন যদি আপনি কি করতে পারেন ভাই, ডেভেলপ করতে পারেন, ইউ আর সিওর টু গেট এ সিনিয়র অফিসার পোস্ট। ওকে? আর লাস্ট হচ্ছে কোটেশন। কোটেশন আমি সবসময় বলেছি ভাইয়া, ডেটাটা যতটা না গুরুত্বপূর্ণ, কোটেশন খুব একটা গুরুত্বপূর্ণ না। সো সুতরাং কোটেশন নিয়ে খুব একটা ভাই বোদার্ড হইয়েন না। আর যদি আপনাকে কোটেশন দিতে হয়, আমাকে বলেন তো আপনারা কোনটা নিয়ে এখানে কোটেশন দিবেন? মাইক্রো ক্রেডিট নিয়ে নাকি পভার্টি রিডাকশন নিয়ে? ইউজ ইউর কমন সেন্স। মানে ধরুন কোটেশন আপনি ২ টা দিতে পারবেন না। কোটেশন আপনি হয় আগে দিবেন বা শেষে দিবেন, তাই না? তো কোথায় দিলে, মানে সরি, কোনটা নিয়ে আপনি কোটেশন দিবেন? আপনাদের কমন সেন্স কি বলে? চমৎকার! এবার আপনারা দেখেন সবাই বুঝতে পেরেছেন। কারণ ভাই পভার্টি রিডাকশন নিয়ে আসলে ইয়ার কিছু নাই। মানে পভার্টি নিয়ে আপনি উক্তি দেওয়ার কিছু নাই। আপনি যদি এটা রোল অফ মাইক্রো ক্রেডিট বলছে, তাহলে ইয়াটা কি হবে? আপনার কোটেশনটা কি নিয়ে হবে বেসিক্যালি? মাইক্রো ক্রেডিট নিয়ে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্স, এটা জন্মই হইছে কি করার জন্য ভাইয়া? এই পভার্টিকে ইয়া করার জন্য, আমাদের রিডিউস করার জন্য। ক্লিয়ার? আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই? সুতরাং এখানে কেউ আর পভার্টি নিয়ে কোন ধরনের কোটেশন আপনারা টানবেন না। টানলে সেটা হয়ে যাবে কি আমাদের ভাইয়া, ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক।
সো এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে খেলতে হবে ভাইয়া। ঠিক আছে? এখন হ্যাঁ, এখন একটা জিনিস ওই যে ভিতরের টার্মগুলো এখন আপনার 30 তারপরে গ্রামীণ ব্যাংকের এগুলা অনেক কিছু আপনি এখানে আনতে পারেন। কোন প্যারা নাই। ইটস আপ টু ইউ। ঠিক আছে? কোটেশনটা আপনার ন্যাশনাল পার্সপেক্টিভ এ হতে পারে, গ্লোবাল পার্সপেক্টিভ এ হতে পারে। এগুলো তো আমি আর নিয়ে আমি নিশ্চয়ই ক্লাস করাবো না। বলব না যে ভাই কোটেশন আজকে একটা ক্লাস হবে। এই কোটেশন কারণ আমি যদি কোটেশন রেডিমেড করে দেই, আপনারা কি করবেন? একই কোটেশন সবাই লিখবে। আল্টিমেটলি হবে কি? মানে সবার মানটা সেম হয়ে যাবে। সুতরাং কোটেশন পার্টটা নিজের উপর রাখবেন। ঠিক আছে? আর কমন সেন্স এপ্লাই করবেন যে আমি যে কোটেশন দিতেছি কোন টপিকের উপরে বা কোন কিওয়ার্ডের উপর কোটেশনটা আমি দিচ্ছি। ওকে, আচ্ছা এটা সাদমান সাকিব একটা ভালো ইয়া করছে যে যারা জব হোল্ডার তারা পড়ালেখার রুটিনটা কিভাবে করবে আমি একটা পোস্ট দিব। ঠিক আছে, কালকে অফিসে বসে আমি পোস্টটা মানে চিন্তা করে করে পোস্টটা লিখে দিব মানে আমার গ্রুপে, ছোট গ্রুপটাতে, আপনাদের গ্রুপটাতে, যে যারা জব হোল্ডার তারা কিভাবে কোর্সটাকে অ্যালাইন করে পড়বে। ওকে, ঠিক আছে। আর আমি একটা পোস্ট দিব। আর আচ্ছা একটা পোস্ট আমার রেডি হয়ে গেছে, এটা মনে পোস্ট করা হয় না, ওই যে ক্যাবের ইয়া নিয়ে রিটেন নিয়ে, ওইটা আমি দিয়ে দিব। ওই দুইটা আমি কালকে আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অফিসে বসে বসে। পার্থবী যেটা বলছে এটা একটু বড় হয়ে যায়, তবে এই ধরনের একটা একটু লাস্টে দিন। ঠিক আছে, তাহলে বেটার। ক্লিয়ার? গিভ এ ম্যান এ ফিশ হুইল, এটা আমি জানি, এটা পড়ছি। ঠিক আছে। আচ্ছা, আর টাইম নিয়ে আমি এখন কথা বলতেছি না, আপনারা আগে লেখাটা শিখেন। লেখা আয়ত্ত করেন। আপনারা যখন এক্সপার্ট যাবেন তখন আপনারা টাইম কি করতে পারেন, চাইলে ইজিলি এক্সপ্যান্ড করতে পারেন, চাইলে কি করতে পারেন আরো সেভ করতে পারবেন। সো এটা কোনো সমস্যা না। আচ্ছা ভাই, ইসলাম ব্যাংকের এক্সাম এটা আমি বলতেছি ভাই, একটু সময় দেন, ক্লাসটা একটু শেষ হোক, আরো তো অনেক কিছু আছে তাই না? ও হ্যাঁ, ক্যাশ 22 আপডেটটা দেওয়া হয়নি, আমি দিয়ে দিব। ভালো আপডেট আছে আপনাদের যে খাতা কিন্তু কাটা হয়ে গেছে। আর ইয়া কিন্তু মানে রেজাল্টের ইয়াটা কিন্তু সামারিটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে, কিন্তু এখন রেজাল্ট পাবলিশ হবে না। ওকে, সো এখন আপনারা যদি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যান যে একটা ওভারঅল ফোকাস সেটিং আমরা কিভাবে ডিজাইন করব আর কিভাবে লিখবো, এবার আসেন এটা তো কি ছিল মোটামুটি কমন প্রেডিক্টেবল ছিল তাই না? কারণ আপনারা কিন্তু রোল অফ ব্যাংক ইন পভার্টি রিডাকশন এই টাইপের ফোকাস কিন্তু আগেও পড়ে আসছেন। রোল অফ ব্যাংক জাস্ট ব্যাংকের জায়গায় কি আসছে, মাইক্রো রেট আসছে। সুতরাং এটা কিন্তু আপনার জন্য খুব একটা কঠিন ছিল না, কিন্তু কিছু কিছু সময় কারেন্ট ইস্যুস নিয়ে কিছু কিছু ফোকাস রাইডিং আসে যেটা আপনার জন্য একদমই নতুন হতে পারে, লাইক দিস ওয়ান। এটা এসেছিল আপনাদের যদি আমি ভুল না করে থাকি এই 2022 ভিত্তিকের আরসি তে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে দেবনাথ এখন প্রশ্ন তো দিব না ভাই, আগে আপনি জিনিসটা শিখেন, তারপর আমি আপনাদেরকে বলবো। দেখেন তো সবাইকে পড়তে দেখতে পাচ্ছি আমরা। দ্য ইম্প্যাক্টস অফ গ্লোবাল ইকোনমিক ফোর্সেস অন ইনফ্লেশন ইন বাংলাদেশ, এটা কিন্তু আরসি তে এসেছিল। এখন আমাকে বলেন তো এখানে যদি আমরা জনরা ইয়া করি, মানে আমরা জনরা এবং কিওয়ার্ড যদি অ্যানালাইসিস করি, তাহলে কি আসে ভাইয়া? আমাদের এটা একটা কি ইকোনমিক রিলেটেড অর্থনৈতিক বিষয়ক একটা কি আমাদের ফোকাস তাই না? আমাদের বেসিক্যালি ইনফ্লেশনটা নিয়ে লিখতে হবে। আর এখানে আমাদের কিওয়ার্ড গুলা কি কি, কিওয়ার্ড গুলো হচ্ছে কি দুইটা। গ্লোবাল তো কোনো না, গ্লোবাল তো একটা অ্যাডজেক্টিভ রাইট? গ্লোবাল অর ন্যাশনাল এটা তো আসলে কোনো কিওয়ার্ডের মধ্যে যায় না। কিওয়ার্ড হচ্ছে কি আমাদের ইকোনমিক ফোর্সেস তাই না? ইকোনমিক ফোর্সেস একটা কি কিওয়ার্ড। আর একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে কি ভাইয়া? ইনফ্লেশন। কিওয়ার্ড মানে বুঝি তো, মানে কিওয়ার্ড মানে হচ্ছে এই টপিক গুলোকে রিভলভ করে আমার লেখাটা লিখতে হবে, রাইট? তাহলে আমাদের জনরাটা হচ্ছে কি আমাদের ইকোনমিক, আর ইয়াটা হচ্ছে কি আমাদের ইকোনমিক ফোর্সেস। একটা কিওয়ার্ড হচ্ছে ইকোনমিক ফোর্সেস আর একটা কিওয়ার্ড হচ্ছে আমাদের কি ইনফ্লেশন। এবার আমাকে বলেন আপনারা যে বলেন তো এই ফোকাসটা কিসের উপর লিখতে হবে? মানে আমরা কিওয়ার্ড বুঝলাম, আমরা জনরাও বুঝলাম। এখন আমাকে একটু স্যাম্পল দিতে মানে সরি স্যাম্পল, আমাকে একটা আইডিয়া দিতে পারবেন যে আমরা এই ফোকাসটা লিখবো যে এটা মানে মানে মূল মূল লেখাটা কি হবে, মূল লেখাটা মানে মেইন লেখাটা। এমনিতে তো অনেক কিছু লিখবো আমরা টেমপ্লেট ওয়াইজ, কিন্তু আমার যে এক পেজ যে মিনিমাম লিখতে হবে 1 থেকে 1.5 পেজ, এটা কি নিয়ে লিখবো? এই যে 1 থেকে 1.5 পেজ যে লিখবো এটা কি নিয়ে লিখবো? চমৎকার। না ভাই, ইনফ্লেশন দিয়ে না, আমাদের দেশের ইনফ্লেশন আপনাকে কি করতে বলে না ভাই, এখানে লিখতে হবে না। আপনাকে বলছে যে আমাদের দেশের ইনফ্লেশনটা কোন মানে কি কি গ্লোবাল ইকোনমিক ফোর্সের কারণে হচ্ছে, মানে ওই ইম্প্যাক্টস গুলো লিখতে হবে। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস আপনাকে এখানে এই যে ইকোনমিক ফোর্স এইটাকে হাইলাইট করা লাগবে। এই ইকোনমিক ফোর্সের ইম্প্যাক্ট গুলো আপনি কি করবেন ভাইয়া? ব্যাখ্যা করবেন যে এই ইকোনমিক ফোর্সে অমুক ইকোনমিক ফোর্সের জন্য আমাদের ইনফ্লেশন বাড়ছে, অমুক ইকোনমিক ফোর্সের জন্য আমাদের ইনফ্লেশন রেট বাড়ছে। ক্লিয়ার?
আমি কি সবাইকে বুঝাতে পারছি? তার মানে আমার ইনফ্লেশনটা কিন্তু এখানে কি না, মেইন না। আমার মেইনটা হচ্ছে কি, এই গ্লোবাল ইকোনমিক ফোর্স যেটা আমার কি করাচ্ছে, ইনফ্লেশনটা ঘটাচ্ছে আমাদের দেশে। তার মানে বিশ্বে কোনো কিছু হচ্ছে, গ্লোবাল ইকোনমিক ফোর্সেস বিশ্বে। আমি যদি ধরেন, এই যে এখানে একটা কিওয়ার্ড আসছে, কিওয়ার্ড হচ্ছে ইকোনমিক ফোর্সেস। যে আমরা ধরেন অ্যাজাম্পশন হিসেবে ধরে নেই যে আমরা জানি না ইকোনমিক ফোর্সেস গুলা কি কি। জাস্ট ইউজ ইউর কমন সেন্স যে আমাকে বাংলাদেশের ইনফ্লেশন কি কি গ্লোবাল ইকোনমিক ফোর্সেস এর কারণে হচ্ছে, মানে ওগুলার ইম্প্যাক্ট গুলো তো আমাদের কি ইনফ্লেশনটা ঘটাচ্ছে সেটা নিয়ে লিখতে হবে। দ্যাট মিনস আপনাকে হাইলাইট করতে হবে যে বিশ্বে কি কি হচ্ছে, যে অকারেন্স গুলো। ধরেন আমি জানি না যে গ্লোবাল ইকোনমিক ফোর্সেস কি জিনিস, জানতে নাই পারি। আমি যদি বিবি স্টুডেন্ট না হই, আমি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডে না হই, আমি যদি ইকোনমিক্স স্টুডেন্ট না হই, আমি যদি একদম পিওর সায়েন্স স্টুডেন্ট হই, আমি যদি একদম ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হই, তাহলে হয়তো আমার পক্ষে এটা জানা অসম্ভব যদি আমি না পড়ে যাই যে ইকোনমিক ফোর্সেস গুলো কি কি। খুবই কিন্তু আপনি কমন সেন্স অ্যাপ্লাই করে, আমার তো লিখতে হবে তাই না, আমাকে তো কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। যে আমি যখন এটা একটু বারবার পড়বো তখন আমার মাথায় চলে আসবে যে কিসের ইম্প্যাক্ট চাইছে, গ্লোবাল ইকোনমিক ফোর্সেস এর ইম্প্যাক্টটা চাইছে যেটা আমার দেশে ইনফ্লেশন ঘটাচ্ছে, তাই না ভাইয়া? সুতরাং ইনফ্লেশনটা কিন্তু ফিক্সড। কোনটার কারণে ইনফ্লেশন হচ্ছে, এই যে মানে গ্লোবাল ইকোনমিক ফোর্সেস, এটাকে আমি আর ধরো আমি গ্লোবাল ইকোনমিক ফোর্সেস জানি না, সেক্ষেত্রে আমি এটা কি দিয়ে রিপ্লেস করবো, গ্লোবালে যে অকারেন্স গুলো হচ্ছে এই অকারেন্স গুলাই গ্লোবাল ইকোনমিক ফোর্সেস। ঠিক আছে, একদম মানে ক্লিয়ার সবাই? মানে আমাদের দেশে যা, বিশ্বের যা যা ঘটনা হচ্ছে যেটার কারণে আমাদের দেশের মুদ্রাস্ফীতির সরাসরি প্রভাব ফেলতেছে, ওগুলা নিয়ে আমার লিখতে হবে। মানে কারেন্ট গ্লোবাল ইস্যুস গুলাকে লিখতে হবে যেটা ইনফ্লেশন বাড়াচ্ছে। এখন বলেন তো আপনারা, কোভিড-19 পাস্ট ভাই, এটা এখন আর কি, এটা যদি ওই 2022-23-এ আসতো তাহলে কোভিড-19 কে মেনশন করা যেত, একটা প্যান্ডেমিক, ঠিক আছে। কিন্তু এটা এখন কিন্তু কি হবে না ভাই, এখানে এখন আর মেনশনেবল হবে না। আমাকে একটু বলতে পারবেন যে গ্লোবাল এরকম মানে গ্লোবাল এই ইস্যুস গুলা কি কি যেটা আমার দেশের অর্থনীতিতে সরাসরি, অর্থনীতি ধরেন আমার দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতেছে, কি কি? একটু ইউজের কমন সেন্স। বর্তমানে গ্লোবাল কি কি ইস্যুস আছে, ধরেন বর্তমানে আমি আজকে কথা বললাম, গ্লোবাল কনফ্লিক্ট এন্ড ওয়ার্স এন্ড কনফ্লিক্ট, এটা একটা হতে পারে। ঠিক আছে, ওয়ার এন্ড কনফ্লিক্ট, কনফ্লিক্ট অবশ্যই বলতে হবে কারণ অনেক জায়গায় কিন্তু যুদ্ধ বলে না, অনেক জায়গায় বলেছে কনফ্লিক্ট, খেয়াল করে দেখবেন। ক্লিয়ার? তারপরে আরো কি কি চমৎকার, রাশিয়া, এই যে এটা কিন্তু রাশিয়া ইউক্রেন ওয়ার, এটা কিন্তু কোথায় চলে যাচ্ছে, আমার ওয়ার এন্ড কনফ্লিক্টে চলে যাচ্ছে। ওকে, তারপরে জিওপলিটিক্যাল টেনশন, এটা কিন্তু কি ওই ইয়াতে চলে যাচ্ছে, যেটা বললাম 1 নম্বর পয়েন্ট, যেটা বললাম আপনার ইসরায়েল ফিলিস্তিন, এটাও কোথায় চলে যাচ্ছে আমার, ওই একটা টপিকের আন্ডারে আপনি এগুলো বলবেন, রাশিয়া ইউক্রেন, তারপর হচ্ছে কি আমার এই রোহিঙ্গা, আর তারপর হচ্ছে আমার কি এই ফিলিস্তিন, ইসরায়েল, তারপর মিডল ইস্ট ক্রাইসিস, এগুলো ওই যে আপনার ওয়ার এন্ড কনফ্লিক্টে নিয়ে আসবেন। আর কি কি চমৎকার, ক্লাইমেট চেঞ্জ, এটা একটা হতে পারে। আর কি কি ভাই একটু মানে মাথা খাটান ভাই, কারেন্সি ডিভ্যালুয়েশন, চমৎকার মুসাদ্দেক মিশু, চমৎকার ভাইয়া। কারেন্সি ডিভ্যালুয়েশন, এটাকে কারেন্সি ডিভ্যালুয়েশন বলতে পারেন। এটাকে আমি যদি ইজিয়ার ল্যাঙ্গুয়েজে বলি তাহলে কি হয় ভাইয়া, টাকা আর ডলারের যে কি মানের যে পার্থক্যটা, এই যে ডলারের নাম টাকার মান যে উঠানামা করে, এইটাও কিন্তু আমার ইনফ্লেশনের প্রভাব ফেলে, তাই না? ইজি ভাবে চিন্তা করি। তার মানে এটা একটা হতে পারে চমৎকার। যুদ্ধের কারণে কি হয় আমাদের, সাপ্লাই চেইন ডিসরাপশন। এই আফতাব, আপনি কি বিজনেস গ্রেড, মানে বিজনেস গ্রেড, আপনি এই সাপ্লাই চেইন যে বলছেন, চমৎকার ভাই, এই জিনিসটা আমরা মেনশন করার চেষ্টা করব ফুড রিলেটেড কোনো কিছুতে অথবা ইনফ্লেশন রিলেটেড কোনো কিছুতে। সাপ্লাই চেইনের যে ডিসরাপশনটা এটা আমরা মেনশন করব। তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট ইম্প্যাক্ট, এটাকে আমরা এইভাবে না বলে বলবো কি ট্রেড এন্ড লস, মানে ট্রেড মানে ট্রেড রিলেটেড কোনো কি বলবো আমরা, চুক্তি বলতে পারি, আমরা প্যাক্ট বলতে পারি, যেটার কারণে কি হয় এক্সপোর্ট ইম্পোর্ট ইম্প্যাক্ট ফেলায়। ক্লিয়ার? আর কি কি এলডিসি গ্রাজুয়েশন, এটা কিন্তু আমাদের গ্লোবাল ইকোনমিক ফোর্সেস না, এটা কিন্তু আমাদের ন্যাশনাল ইস্যু, সো এটা এখানে মেনশন হবে না। বুঝতে পারছেন কি জিনিসটা? হুন্ডি, এটা আমাদের ন্যাশনাল ইস্যু, এটা আমাদের গ্লোবাল ইকোনমিক ফোর্সেস হবে না। হ্যাঁ, ইলিগেল রেমিটেন্স, এটা হতে পারে আমাদের রেমিটেন্স, চমৎকার, এটা একটা হতে পারে সেকেন্ডারি। তারপরে মার্কেট ডাইভার্সিটি, এটা না, এটা ডাইভার্সিটি হচ্ছে না। ফুয়েল প্রাইসেস, চমৎকার। এখন আমরা একটু দেখি তাহলে ভাইয়া ক্রিপ্টোকারেন্সি, ডিরেক্টলি কোরিলেট হচ্ছে না, আমরা একটু দেখি ভাইয়া ইকোনমিক ফোর্সেস গুলা কি কি। সবসময় মাথা রাখবেন জিনিসপাতির দাম মানে বাড়ে বা কমে সেটা সবসময় নির্ভর করে এইটার উপর, ডিমান্ড এন্ড সাপ্লাই। কোনো কিছু চাহিদা বেড়ে গেলে কিন্তু কি আমাদের দাম বেড়ে যায়, মানে ইনফ্লেশন হয়, রাইট ভাইয়া? কোনো কিছু সাপ্লাই কমে গেলে কিন্তু কি হয়, আমাদের দাম বেড়ে যায়, ইনফ্লেশন হয়। সুতরাং ডিমান্ড এন্ড সাপ্লাই, এটা কমন সেন্স 1 নম্বরে আসবে। ওকে, তারপর আমাকে একজন যেটা বললো ওই যে মানি ডিভ্যালুয়েশন, এটা এটাতে আসবে, ডলার এক্সচেঞ্জ রেট, আপনি এটাকে মানি ডিভ্যালুয়েশনও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তারপর দেখেন এই গ্লোবাল ইনফ্লেশনের কারণে আমাদের দেশে ইনফ্লেশন হচ্ছে, মানে গ্লোবাল ইকোনমিক রিসেশনের কারণে
আমাদের দেশও কি ইনডিরেক্টলি বা প্যাসিভ ওয়েতে কি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। এটা কিন্তু একটা ওয়ে হতে পারে, রাইট? কারণ আমাদের ইউরোপে কিন্তু অলরেডি কিন্তু কি ইকোনমিক রিসেশন চলতেছে, ঠিক না? সুতরাং আপনি এটাকে আনতে পারেন। দেখেন আনএমপ্লয়মেন্ট, ইউএসএ কি বলতেছে, ইউএসএ তে আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে, এখন ওরা ইউএসএ লোকদেরকে চাকরি দিবে, বাইরের যে ইন্ডিয়ান ভিসার উপর কি করতেছে, ওরা এক্সট্রা চার্জ করতেছে, আপনার অ্যাপ্লাই করতেছে, যেন কি হয়, ইন্ডিয়ানরা যেন কি এখানে না হয়ে কি চাকরিতে না প্রবেশ করতে পারে। সুতরাং আনএমপ্লয়মেন্ট রেট ইন, এই যে এটা কিন্তু একটা কি আনএমপ্লয়মেন্ট ইন আওয়ার কান্ট্রি না, এটা কিন্তু কি গ্লোবাল আনএমপ্লয়মেন্ট রেট। এটা কিন্তু কি আমাদের এই ইকোনমিক ফোর্সেস একটা পার্ট। তারপরে যে ট্রেড এন্ড ট্যারিফ, এটা কিন্তু একটা কমন ছিল, এটা কিন্তু এক নম্বরে আসতো আপনাদের, কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি কি করছিল ভাই, ওই যে কতগুলা ট্যারিফ রেট আমাদেরকে ধার্য করলো আমাদের উপরে। আর এই সাপ্লাই চেন, এটা কোথায় আসবে ভাইয়া? সাপ্লাই চেনটা ওই যে ওয়ার এন্ড কনফ্লিক্টে চলে আসবে, বুঝতে পারছেন? এর বাইরে মোটামুটি কিন্তু এগুলাই, ঠিক আছে? এক্সাম হলে আপনার কিন্তু সবগুলা মাথায় রাখবে না। আপনি যে দু তিনটা মাথা থাকে না, ওই দুই, যেমন এটা কিন্তু সবার মাথায় আছে সাপ্লাই চেন, এটাকে সাপ্লাই চেন বলেন আর না বলেন, এটা কিন্তু আপনারা যে ওয়ার এন্ড কনফ্লিক্ট দিয়ে কিন্তু কি করতে পারতেছেন, লিখে ফেলে লিখতে পারতেছেন, তাই না ভাইয়া? বুঝতে পারতেছেন? তারপরে টেরিফ, এটা তো ওই সময় একদম কারেন্ট ইস্যু ছিল, ঠিক না? তারপরে হচ্ছে যে আপনার মানি ডিভ্যালুয়েশন, এটা কিন্তু মোটামুটি সবাই আমরা জানি, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এই দুটাকে আপনারা একত্রে করে লিখতে পারেন। এই যে মোটামুটি এই তিন চারটা টপিক নিয়ে আপনারা যদি মোটামুটি ভাইয়া, বিশ্বে এটা হচ্ছে এই কারণে আমাদের দেশেও কি হচ্ছে, ইনফ্লেশন রেটটা বেড়ে যাচ্ছে, এভাবে যদি লিখে আসতে পারেন এক পেজ, দ্যাট ইজ মোর দেন ইনাফ। ক্লিয়ার? কারণ এটা কিন্তু একটা আনকমন টপিক ছিল। এই টপিক কারো কেউ কি মানে সবাই তো বলে যে ইনফ্লেশন নিয়ে পড়ো পড়ো, কিন্তু স্পেসিফিক এইভাবে কিন্তু ফোকাস নিয়ে কেউ কমাতে পারে নাই ভাই। কেউ যদি বলে যে আমার ইয়া থেকে এটা কমন, সে একটা 100% ভন্ড। কারণ ইনফ্লেশন কমন টার্ম, এটা আমরা সবাই জানি, কিন্তু এই ফোকাসটা কিন্তু ওই শুধু ইনফ্লেশন উপর দিয়ে লিখলে হবে না, ইউ উইল ডিরেক্টলি গেট জিরো আপনি যদি গ্লোবাল ইকোনমিক ফোর্সেস এর কথা মেনশন না করেন। দ্যাট মিনস আপনি এই যে কথাগুলো যে বললাম, ট্যারিফ, তারপরে আমাদের যুদ্ধ, তারপরে আমাদের যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, এই তিনটা টপিকের একটাও যদি না আসে, মানে আপনি ডিরেক্টলি ইউ উইল গেট জিরো। আপনি মানেন না মানেন, যারা এক্সাম দিয়েছেন আমি জানি না কারা কারা এখানে এক্সাম দিয়েছেন, কারা কারা এগুলো একটাও লেখেন নাই। যদি একটাও এখানে উল্লেখ না থাকে, আপনি শুধু ক্রমাগত যদি কি বাংলাদেশে ইনফ্লেশন লিখে যান, দ্যাট মিনস ইউ আর শিওর টু গেট জিরো মার্কস। বুঝতে পারছেন? তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলা কোথায় আসে ভাই, ইমব্যালেন্সটা কেন, এই যে সাপ্লাই চেন, এটার মধ্যে চলে আসবে, ঠিক আছে? এখন এটা তো আমাদের পুঁথিগত ভাষা, ঠিক আছে? সাপ্লাই চেন ডিসরাপশন, এটা আপনি আপনার মতো করে প্যারাফ্রেজ করে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে এগুলো যে হুবহু এগুলো লিখতে হবে, ইটস নট লাইক দ্যাট। কিন্তু আমি আপনাদেরকে মোটামুটি টপিক গুলো বলে দিলাম যে এগুলো হচ্ছে আমাদের বেসিক ইকোনমিক ফোর্সেস দ্যাট ক্রিয়েট ইনফ্লেশন ইন আদার কান্ট্রিজ ইন প্যাসিভ ওয়ে। বুঝতে পারছেন গাইস সবাই? গোল্ড প্রাইস, এটা কোন এক জায়গায় কোট করতে পারেন, কিন্তু ডিরেক্টলি এটা কোনো একটিভ রিজন না, ঠিক আছে? তারপরে হ্যাঁ, এখানে একটা জিনিস বাদ গেছে, চাইলে এটা আপনারা অ্যাড করতে পারেন, এটা হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ বা অ্যাডভার্স ক্লাইমেট ইস্যুস, এই টাইপের কিছু একটা, মানে ক্লাইমেট বা এনভায়রনমেন্টকে আপনি কি করতে পারেন এখানে কোরিলেট করতে পারেন, এটা খুবই নরমাল। কিন্তু কোভিড এখানে কিন্তু কি হয় না ভাইয়া, অ্যাপ্লিকেবল হবে না। বুঝতে পারছেন ভাই কি জিনিসটা? এখন দেখেন একজন আমাকে প্রশ্ন করছে, ভাইয়া এই যে ফোকাসটা যে লিখবো, এটা আমি কিভাবে বুঝবো যে এই এক পেজ দেড় পেজ লিখতে হবে এই জিনিসটার উপরে? আপনাকে এই লাইনটা ধরতে হবে ভাইয়া, যে প্রশ্নে কি চাইছে আসলে। আপনি কি প্রশ্নে বাংলাদেশের ইনফ্লেশন লিখতে বলছে? উত্তর হচ্ছে না, আমাদের দেশের ইনফ্লেশনের কারেন্ট সিনারিও চাই নাই। আপনাকে চাইছে কি, দেখেন এই ইনফ্লেশনটা কোন কোন গ্লোবাল ইকোনমিক ফোর্সেস এর ইম্প্যাক্টের জন্য হচ্ছে সেটা চাইছে। তার মানে আপনার এখানে মেইন জিনিসটা হচ্ছে কি ভাইয়া, এই যে গ্লোবাল ইকোনমিক ফোর্সেস যেটার কারণে আমাদের দেশে ইনফ্লেশন হচ্ছে, আপনারা কজ এন্ড ইফেক্ট চিন্তা করবেন বা সোর্স চিন্তা করবেন যে কোনটা থেকে কোনটা হচ্ছে। বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? যেমন আগেরটা চিন্তা করেন, আগেরটা যে কি ছিল আমাদের, পভার্টি রিডাকশন, আর ছিল আমার কি মাইক্রো ক্রেডিট। এখন বলেন তো মাইক্রো ক্রেডিটের জন্য কি পভার্টি রিডাকশন দরকার, নাকি পভার্টি রিডাকশনের জন্য মাইক্রো ক্রেডিট দরকার? উত্তর হচ্ছে পভার্টিকে রিডিউস করার জন্য আমার কি দরকার, মাইক্রো ক্রেডিট দরকার। তাহলে আমি আগে কি করবো, মাইক্রো পভার্টির একটা ডেফিনেশন দিয়ে, তারপরে মাইক্রো ক্রেডিট, তারপরে কিভাবে এই পভার্টিকে সে করতেছে, ইলিমিনেট করতেছে, রিডিউস করতেছে, সেটা আমরা লিখবো। ক্লিয়ার? সিমিলারলি এখানে কিন্তু আপনাকে বলা নাই যে ইনফ্লেশন নিয়ে লেখো, এখানে কি বলছে যে ইম্প্যাক্টস অফ গ্লোবাল ইকোনমিক ফোর্সেস। তার মানে কি আমি এখানে শুরুটা করবো কিভাবে, তাহলে আমাকে একটা ম্যাপিং দেন তো আপনারা গাইস, আপনারা একটা ম্যাপিং দেখেন তো এটার মতো হয় না? আমি কি করব, একটা ইন্ট্রোডাকশন দিব প্রথমে, ঠিক আছে? ইন্ট্রোডাকশনটা কি, অবশ্যই আমাদের অর্থনীতি রিলেটেড কোন একটা ইন্ট্রোডাকশন দিব, ঠিক আছে, বাংলাদেশের। আচ্ছা, ইন্ট্রোডাকশন আমি ধরেন আমরা আরো পরে প্র্যাকটিস করবো, কিন্তু জাস্ট আপনার ফ্লোটাকে আমরা ধরার চেষ্টা করেন। তারপরে আমাদের দুইটা ডেফিনেশন ছিল না, আমাদের দুইটাই ছিল না, আমাদের ইকোনমিক ফোর্সেস আর হচ্ছে কি ইনফ্লেশন। বলেন তো কাকে আমরা আগে ডিফাইন করব?
অবশ্যই আমরা ইনফ্লেশনকে ডিফাইন করব, কারণ এই ইনফ্লেশনটা হয়, এটাকে ডিফাইন করার পর বলবো যে এটা কি কি কিসের জন্য হয়, এই ইকোনমিক ফোর্সেস গুলোর জন্য হয়। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? বুঝতে পারছেন কি জিনিসটা ভাইয়া? তাহলে আমরা কি করব, সবাই তো ইনফ্লেশনের ডেফিনেশন জানি, কারণ আমরা কিন্তু এটা কোথায় শিখতে বলেছিলাম, ওই যে ডেইলি টাস্কে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইনফ্লেশনের ডেফিনেশনটা শিখে নেবেন। তো তারপরে আপনার কি করবেন, এই যে গ্লোবাল ইকোনমিক কন্ডিশন, এটাকে এক প্যারায় বর্ণনা করবেন যে বর্তমানে আমাদের কি কি গ্লোবাল ইস্যুস চলতেছে। আপনি যদি গ্লোবাল ইকোনমিক না ভাবে যদি গ্লোবাল ইস্যুর কথা চিন্তা করেন, তাও কিন্তু অ্যান্সারটা পেয়ে যান। ক্লিয়ার? তারপর আপনি কি এই যে এখানে যখন আপনি সামারিটা দিলেন একটা প্যারাতে, তারপর আপনি প্রত্যেকটার এই 2 3 4টা যতগুলো পয়েন্ট আপনার মাথায় আসে, প্রত্যেকটার ইম্প্যাক্ট গুলা কি করবেন আমাদেরকে বলবেন, যেমন বলছে অ্যাটলিস্ট তিনটা যেন হয়, তাহলে কি হবে, মোটামুটি এক পেজ ফিল আপ হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথাটা? তারপর হচ্ছে সলিউশন এন্ড রিকমেন্ডেশন। এই টু বি অনেস্ট এই জিনিসগুলো আপনাদের একটা ভেগ কথাবার্তা হবে, মানে এখানে আসলে আসলে আপনার রিকমেন্ডেশন দিয়ে তো প্রবলেমগুলো সলভ হবে না। তো ওই যে কি বলছিলাম, যে গ্লোবাল ইস্যুতে গ্লোবাল যে আমাদের বডিজ গুলো আছে ওদের কি করতে হবে, এম্পাওয়ারমেন্ট, আরো বেশি এম্পাওয়ারমেন্ট করতে হবে। ক্লিয়ার? এই টাইপের কিছু কথাবার্তা লিখবেন। আমাদের বাংলাদেশের যে ইয়াগুলো আছে তাদেরকে কি করতে হবে, আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। এই ধরনের ভেগ কথাবার্তা লিখে আপনি কি করবেন, একটা কনক্লুশন পাবেন, দ্যাট উইল বি অল অ্যাবাউট ইউর ফ্লো ডায়াগ্রাম। মানে দেখেন এটা কিন্তু একটা আনকমন টপিক ছিল। যারা বলতেছে যে আমার ফোকাস থেকে এটা কমন, অ্যাবসলিউটলি ভাই লায়ার, বিলিভ মি অর নট লায়ার। কারণ আপনি এখানে বেসিক্যালি কি জানেন এই ফোকাসের, আপনি শুধু জানতেন যে ইনফ্লেশনের ডেফিনেশন, বাংলাদেশে ইনফ্লেশনের রেট কত। এছাড়া আপনি কিন্তু আর তেমন কিছুই মানে আগে থেকে ওই রেডিমেড ফোকাস থেকে জানার কথা না। আপনার কিন্তু আলটিমেটলি নিজে থেকে কনস্ট্রাক্ট করতে হবে। সুতরাং আমি আপনাদেরকে বলেছিলাম যে ফোকাস হুবহু কমন পাবেন না, কিন্তু ফোকাসের টপিক কমন পাবেন, এবং আমাদের এই কোর্সটাতে আপনারা শিখবেন কিভাবে ফোকাসটা কনস্ট্রাক্ট করতে হয়, কিভাবে ফোকাসটা লিখতে হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন? তো ফোকাস সেটিং আসলে সহজ। আপনারা যেটা চিন্তা করেন কি জানেন, ধরেন এই ফোকাসটা আসছে, এই ফোকাসটা মুখস্থ করেন, আচ্ছা ভাই এই হুবহু এই ফোকাসটা কি নেক্সট 22-23 থেকে আসবে? উত্তর হচ্ছে না। তখন দেখবেন যে ইনফ্লেশন নিয়ে আসবে, অন্যভাবে আসবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? সুতরাং কেউই ফোকাস মুখস্থ করা থেকে চেষ্টা করেন যে নিজেরা বেসিক মানে একদম প্লেন ইংলিশের জন্য কি মোটামুটি আগে লিখতে পারেন, এটা আনেন। তারপরে আমরা ক্লজ গুলা কোথায় ব্যবহার করার চেষ্টা করবো, ক্লজ গুলা ফার্স্ট এবং লাস্ট, এই দুইটা ইয়াতে আমরা ব্যবহার করার চেষ্টা করবো, ফার্স্ট প্যারা এবং লাস্ট প্যারা, কারণ এগুলোতে টিচারের চোখ বেশি যায়। ঠিক আছে? আর মাঝখানে আমরা প্লেন ইংলিশে লিখবো, মানে আমাদের যেটা ন্যাচারাল ইংলিশ। ক্লিয়ার? ফার্স্ট প্যারা এবং হচ্ছে আমাদের লাস্ট প্যারা, এই দুটোতে আমরা একটু ইয়ার ক্লজের ব্যবহারটা আমরা করার চেষ্টা করব, কারণ এটা আমরা নাম্বার বাড়বে। ঠিক আছে? তারপরে আমি মাঝখানে মানে মেইন যে ইয়াগুলো লিখবো, আমার বডিগুলো লিখবো, এগুলো আমরা একদমই কি আমাদের বেসিক বা প্লেন ইংলিশ দিয়ে আমরা কি করবো, লিখে দিয়ে আসবো। তবে আপনাকে ওয়ার্ড নরমাল হতে পারে, কিন্তু আপনার টপিক বা কন্টেন্ট কিন্তু ইয়া হবে না, নরমাল হবে না। আপনাকে টু দা পয়েন্টে লিখতে হবে। এই যে আবার বলতেছি ভাই, আর্টস ফ্যাকাল্টি যেটা প্রেফার করে টু দা পয়েন্ট লেখা। বুঝতে পারছেন? আপনি ইজিয়ার ওয়ার্ড দিয়ে লেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি টু দা পয়েন্ট লিখতে পারেন, আইবি ওইটা প্রেফার করে। তবে আইবি এক্সট্রা এক্সট্রা একটা জিনিস প্রেফার করে, এটা হচ্ছে আপনার কি সেন্টেন্স প্যাটার্ন। মানে আপনি যদি কি করেন, ওই যে ক্লজ ফ্রেজে ইউজ করতে পারেন, তাহলে আপনি একটু ভালো মার্ক পাবেন। দ্যাটস ফর শিওর। আমাদের টিচার এটা খুব পছন্দ করে। একটা ছেলে তার লেখার মধ্যে ক্লজ ফ্রেজ ব্যবহার করছে, দ্যাট মিনস হি অর শি উইল গেট বেটার মার্কস দেন আদার্স। শিওর, এটা একদম মানে কনফার্ম। আমি আমার টিচারদের ফ্যাকাল্টি থেকে চিনি, তো আমি জানি যে তারা কি কোথায় দুর্বলতা হবে। কিন্তু আর্টস ফ্যাকাল্টির আবার এইদিকে কোনো ইনক্লিনেশন নাই। তারা ওই যদি টু দ্য পয়েন্ট লেখা পায়, দে উইল গিভ 80% মার্ক, বিলিভ মি অর নট। তারপরে অবিশ্বাস করতেন, কিন্তু জিজ্ঞেস করেন কয়েকজন খাতার মার্কস দেখছে, অনেকে দেখবেন 70% 60% মার্ক কিন্তু পেয়েছে। ঠিক আছে? 18 20 22 কমন মার্ক। দ্যাট মিনস কি আর্টস ফ্যাকাল্টির ফোকাসে কিন্তু কি আউট অফ 35 আপনার কিন্তু 26 7 8 প্লাস পাওয়া কিন্তু পসিবল ভাইয়া, বিলিভ মি অন। এবং ফোকাসটা কিন্তু আসলে কঠিন বা এটা কিন্তু কোনো বিরাট বড় সায়েন্স না ভাই। জাস্ট আপনাকে চিন্তা করতে হবে যে ভাই কোনটার পর কোনটা লিখবেন। তারপর এখন আপনার তো ভাই এত এই বয়সে কিছু তো লিখতে পারেন, তাই না? আপনি যদি ইনফ্লেশনের ডেফিনেশন জানেন, আর আপনি যদি এই জিনিসগুলো পেপারে, আচ্ছা পেপার আপনাদেরকে পড়তে বলি না, এই যে গ্লোবাল কারেন্ট ইস্যুস গুলো কিন্তু আপনারা ওখান থেকেই পাবেন। শুধু আপনাদের চিন্তা পাওয়ারটা বাড়াতে হবে, আর রেসিডুয়াল নলেজ যেটা সেটা অ্যাপ্লাই করতে হবে। দ্যাটস অল অ্যাবাউট ফোকাস রাইটিং। বুঝতে পেরেছেন ভাইয়া? ভেগ কথাবার্তা বলতে বোঝাচ্ছে ভাই যেটা সবাই বলে, মানে যেটা স্পেসিফিক না। মানে আমি বললাম যে কি আমাদের দেশের ধরেন কথা কথা ধরেন ব্যাংকের কোন ধরেন এই ইনফ্লেশনটা আমাদের ন্যাশনাল পার্সপেক্টিভে আসলো, তখন আমি বললাম কি বাংলাদেশ ব্যাংকে আরো কি করতে হবে, শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। তো এগুলো একটা ভেগ কথাবার্তা না? মানে আরো ভালো শক্তিশালী পদক্ষেপ নিতে হবে, সেটা তুইও জানোস আমিও জানি সবাই জানে, কিন্তু আমি খাতায় এটা আবার লিখতেছি। এটাকে বলে যে ভেগ কথাবার্তা। বুঝতে পারছেন? হোয়াট এভার ভাই। সো
ইলেকশন, ডেমোক্রেসি, রিফরমেশন আসতেছে। এগুলা যদি আসে বাংলাতে আসার সম্ভাবনা বেশি। এই যে রিফরমেশন এইগুলা ক্লিয়ার? ডেমোক্রেসি এটা ইংরেজিতে আসার মতো। ইলেকশন, ইলেকশন এভাবে আসে না আসলে। গণতন্ত্র এটা আসতে পারে। এটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। ডেমোক্রেসি এটা একটা ইম্পোর্টেন্ট। কিন্তু ওই ইলেকশন ওভাবে আসে না। ঠিক আছে? ওই যে আমি একটা ওই যে বাজারে তো এখন ভাই গরু গাধার অভাব মানে সরি গরু গাধার সংখ্যা বেড়ে গেছে। যারা ভাই নিজেরা কোনো ব্যাংক চাকরি জীবনে টিকে নাই। ওই যে আপনাদের একজন আছে ফ্রাঙ্কলি বলে দেই আপনাদেরকে। ওই যে নাম কি আপনারা মনে হয় কেউ তার কোর্স করে ঠকছেনও। ইস্পাহানি, সাব্বির আহমেদ ইস্পাহানি। ঠিক আছে? সে জীবনে ভাই কোনো ব্যাংকে রিটার্ন আজ পর্যন্ত টিকে নাই। সে এখন আপনাদের সাথে ব্যাংকে রিটার্ন দেয়। প্রিলিও টিকে না ঠিকঠাক। ঠিক আছে? সে 23 ভিত্তিতে হয়তো তার বয়স শেষ। লাস্ট মনে হয় 24 ভিত্তিক। ফ্রাঙ্কলি বলতেছে আমি সব জানি তার। সে কিন্তু ভাই ব্যাংকের বেশ আজ থেকে 3-4 বছর ধরে পড়াচ্ছে অথচ সে নিজে প্রিলি পাস করতে পারে না, রিটার্ন পাস করতে পারে না, কোনো চাকরি পাচ্ছে না। লিটারালি সে বেকার। আপনারা যারা চিটাগাং আছেন তারা কিন্তু চকবাজার রিজনে তাকে প্রায় দেখবেন। এখনো কোচিং সেন্টারে গিয়ে পড়ে অথচ সে কিন্তু অনলাইনে দেদারসে কিন্তু কি বেচ পড়াচ্ছে। তো ওরা বলবে কি যে এনপিএসবি নিয়ে ফোকাস রাইটিং লেখেন। এইসব ভেগ ধরনের জিনিসপাতিগুলো আপনারা অ্যাভয়েড করবেন। ঠিক আছে? ফোকাস রাইটিং লেখা মানে আমার কোর্সটা আপনারা কি করেন ফলো করেন ফোকাস রাইটিং এর জন্য। আমার মনে হয় সেটা যথেষ্ট। আর কে কোথায় রেডিমেড ফোকাস এই যে আজ কি করলাম আজ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরি আসিফ নজরুলের 1 বছর উপদেশ শেষ হয়ে 1 বছর উপলক্ষে কি বলে 1 বছর উদযাপন উপলক্ষে আপনাদের একটা ফোকাস রাইটিং দিলাম। এই ধরনের ফোকাস ফ্রি রাইটিং গুলো আপনারা কাইন্ডলি একটু অ্যাভয়েড করেন। ঠিক আছে? শুধু ফিক্স থাকেন আমি কি বলি এটার উপরে। ঠিক আছে? একটা মাস আমার কথা শুনেন দেখেন আপনাদের নলেজটা কোথায় যায়। ওকে? হ্যাঁ, বাংলা ফোকাসে গাইডলাইন আরে ভাই একদিনে তো সম্ভব নয়। একদিনে যদি সব সম্ভব হতো আমি তো ভাই একটা কোর্স নিয়ে ৬০০ টাকা নিয়ে চলে যেতাম ভাই। একটা ক্লাস নিয়ে। ঠিক আছে? আর প্রিলি নিয়ে গাইডলাইন নিবো তবে তার আগে নারুটো উজুমাকি আপনি আপনার প্রিলি বানানটা ঠিক করেন। আমাদের দেশের মেক্সিমাম গ্রাজুয়েট প্রিলি বানান PRILI লেখে। আই ডোন্ট নো হোয়াই। অনেক শিক্ষিত মানুষ। এটা হবে ভাই PRELIM। এম যদি বাদ দিয়ে লেখেন PRELI। মানে প্রিলিমিনারি শর্টকাট। আমি জানি না কেন PRILI লেখেন। মানে এটা আমার মাথায় আসে না। অনেক গ্রামার টিচারকে দেখছি ভাই গ্রামার বানান এটা লেখে আমি জানি আপনাদের মধ্যে অনেকে এটা লিখবে। আমি যদি আপনাদের এখন গ্রামার বানান লিখতে বলি এটা লিখবে। আমি সিওর 50% অর বেশি হয়তো এটাই লিখবে এখনো। অথচ আপনারা গ্রামার পড়তেছেন গ্রামার বানানটাই জানেন না। GRA আর এটা নিয়ে অনেকে কনফিউজড। এ হবে না কি হবে। তো এই জিনিসগুলো ভাই আপনাদেরকে একটু ঠিক করতে হবে। একদম বেসিক স্পেলিং মিস্টেক যদি হয় এক্সামের নাম্বার একদম ভাই গন, টোটালি গন। ঠিক আছে? আচ্ছা লাস্ট একটা কথা বলে দেই। মোটামুটি এই ছিল আমার ক্লাস। ঠিক আছে? তো আমার ক্লাসটা আজকে এখানে শেষ করছি। আর এবং আপনাদের যে কোয়েশ্চেন গুলো সেগুলো উত্তর আমি এখন আপনাদেরকে দিব। ঠিক আছে? সো দ্য ক্লাস ইজ অ্যাবাউট টু ফিনিশ।